এখানে ইঁদুর, খরগোশ, টিকটিকি, বানর ছাড়াও একটা মানুষ। ভুল করছো তুমি, একটা নয় দুটো, তুমি আর আমি। আর ওই ইঁদুর, খরগোশ, বানর, টিকটিকি ওরা সবাই আমার ছেলে মেয়ে। আজ 2 দিন পর কথা বললে। তাই নাকি? বলি সে কি বলেছ? ওই হু আর হ্যাঁ। হু হ্যাঁ ছাড়া যে বাংলা অভিধানে একটা শব্দ আছে সেটা তুমি জানো? সেখানে অপেক্ষা বলেও একটা শব্দ আছে। অপেক্ষা, এই জানো রমি, এই অপেক্ষা জিনিসটা কিন্তু ভারী ভালো মানুষের বেঁচে থাকার। বাহ, যুক্তি একদম ভরপুর। মনে আছে একদিন সাদার্ন এভিনিউ বিড়লা একাডেমি আর্ট অ্যান্ড কালচারে একটা সিনেমা দেখতে গেছিলাম। রাত 9টায় সিনেমাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তারপর আমাকে নিয়ে তোমার বাড়ি ফেরার কথা ছিল। এদিকে তুমি ডাক্তার সুনীল কুমার গঙ্গোপাধ্যায় যোধপুর পার্কের বাড়িতে বসে গল্প করছো। রাত 12টা কখন বেজে গেছে তোমার কোনো হুঁশ নেই। হঠাৎ মনে পড়লো, আরে নমিতা তো অপেক্ষা করছে আমার জন্য। অত রাত, রাস্তায় আলো নেই, একাডেমির দরজা বন্ধ, চারিদিক অন্ধকার। সেখানে আমি একা জনমানুষ শূন্য। কখন তোমার হুঁশ ফিরবে, কখন আমায় নিতে আসবে, তার জন্য অপেক্ষা। আশ্চর্য তো, আমি তোমাকে কিছু বলছি তো? আমি সেদিনের কথা বলছি যেদিন আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শুনতে পাচ্ছ? ও ওই সেদিনের ঘটনা? হ্যাঁ, তোমার এখনো মনে আছে? হ্যাঁ, এই আমার তো হুট করে মনে পড়লো জানো। এই সুনীলবাবু অবশ্য বলেছিলেন যে এত রাত হয়ে আছে, ওদিকে আর এতক্ষণ আপনার জন্য ওয়েট করবে, নিশ্চয়ই বেরিয়ে গেছে। তো আমি তো জানি আমার নমি আমার জন্য ওয়েট করছে। তাই অত রাতে আমরা দুজনে মিলে পুরোনো হুট খোলা মরিস মাইনারটা চালিয়ে যখন আমরা বিড়লা একাডেমির সামনে গিয়ে দাঁড়ালাম, দেখি যা ভেবেছি ঠিক তাই। তুমি বসে আছো একাডেমির চাতালের ওপর, আর তোমাকে পাহারা দিচ্ছে ওখানকার দারোয়ান। মনে আছে তারপর দারোয়ান তোমাকে কি বলেছিল? ওরে বাবা, সে কি বলা যায়? এই মনে আছে আমাকে দেখে সেই দারোয়ানের কি ধমক! বলি, এটা আপনার দায়িত্ব জ্ঞান? হ্যাঁ, আপনি আপনি একটা মহিলাকে এই এত রাত পর্যন্ত রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন। কোনো আক্কেল বোধ আছে আপনার? বলি, কোনো বিবেক বোধ আছে? না মানে, আর দোল মশাই, মানে কি? হ্যাঁ, মানে কি? আরে এটা কলকাতা শহর, জানেন না? এখানে যখন তখন যা কিছু ঘটে যায়। এই যে ওই হাওড়া সেতুর নিচের জলনা লাল হয়েছে কখনো? জানেন না ইতিহাস? কলকাতা শহরে ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যায় মানুষ, ভ্যানিশ। আর চোখের নিমিষে হারিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন। খবরের কাগজ টাগজ খুলে দেখেন না নাকি? আচ্ছা আচ্ছা, ধরুন একটা কিছু অঘটনে যদি ঘটেছে, তখন কি কিছু করতে পারতেন? পারতেন না, কিচ্ছু করতে পারতেন না, খালি চিৎকার ছাড়া কিচ্ছু পারতেন না। আসলে যেটা দোল মশাই, কি তখন থেকে মেমা করছেন? কি মেমা করছেন? এই আপনাদের মতন এরকম ইডিওটিক লোকগুলোকে দেখলে না আমি এখানে সহ্য করতে পারি না। আমার মাথা গরম হয়ে যায়। মনে হয় তারপর এই না সেই না, আমি তো একেবারে চুপ। কোনো রকমে ক্ষমা টমা চেয়ে তোমাকে নিয়ে গাড়ি তুলি। বাবু অবশ্য মাঝ রাস্তাতে নেমে ট্যাক্সি করে বাড়ি চলে গেলেন। আমি আর তুমি ফিরলাম একসঙ্গে। মনে আছে সেদিন গোটা রাস্তায় তুমি আমার সাথে একটিও কথা বলোনি? কি বলতাম? একটা দায়িত্ব জ্ঞানহীন লোক, তার সঙ্গে কি কথা বলবো? অবশ্য প্রতিটা রাতই আমাকে অপেক্ষা করতে হয়। তুমি আবার সেই কথা শুরু করলে? করতে হয় না বলো? নিজস্ব কাজের বাইরেও প্রত্যেকটা মানুষের একটা সাংসারিক দায়িত্ব থাকে। তুমি কোনো দায়িত্ব পালন করার চেষ্টা করেছো কোনোদিন? কেন, মাস মাইনের পুরো টাকাটা তোমার হাতে তুলে দিই না? টাকাই সব। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে আবার কাজ, আবার গবেষণা শুরু করে ল্যাবরেটরিতে। রাতে আমি তোমার ডাকতে আসি, ঘুমোতে যেতে বলি। প্রত্যেক দিন বলো এই কাজটা শেষ করেই যাচ্ছি, কাজ আর শেষ করা হয় না।
কাজ করতে করতে তুমি কখন ঘুমিয়ে পড়ো, নিজের দিকে তাকাওনি কোনোদিন, আমার দিকেও না। আমি আমার ইচ্ছেগুলোকে, চাহিদাগুলোকে প্রত্যেক দিন খুন করেছি। এতটা দায়িত্ব জ্ঞানহীন জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। ও তাই বুঝি? হ্যাঁ তাই। তুমি একজন নিষ্ঠুর, স্বার্থপর, নিজেকে ছাড়া কিছু বোঝো না। অন্যের সুখ শান্তির চাহিদা তোমার কাছে কোনো মূল্য নেই। এ বাড়িতে না আরো একটা মানুষ থাকে, আরো কিছু চাহিদা আছে। তুমি আবার সেই একই জিনিস শুরু করলে নমি। নমি, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার এসব ভালো লাগে না। ওকে ওকে, আই এম সরি। এই জানো তো নমি, এই জন্যই না আমার আত্মীয়রা বলেছি বিয়ে কর সুহাস, সংসার কর। পরের মেয়ের হাতে যখন পড়বি তখন বুঝবি সংসার কাকে বলে। এখন তো হাড়ে হাড়ে বুঝছি। সমস্ত বিষয়টাকে না ঠাট্টা তামাশার মধ্যে দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করো না। একটা স্বাভাবিক রাগ, স্বামী স্ত্রীর সম্পর্কের রাগ উপহার দিয়েছো কোনোদিন? কাজ 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 কাজ, তোমার কাছে তো কাজটাই লাগে, আবার তো কোনো মূল্যই নেই। এই নমি, কি হচ্ছে সব? এই নমি, এই কান্না। বধূ মিছে রাগ করোনা করোনা, বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছে রাগ করোনা করোনা। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। নমি, নমি, আমার গবেষণা যেদিন সফল হবে, আমি জানি, আমি নিশ্চিত জানি যে একদিন তা হবেই। জানো, সেদিন কিন্তু তার সমস্ত ক্রেডিট শুধু তোমারই থাকবে না। হ্যাঁ, তোমার স্যাক্রিফাইস, তোমার বুকের কষ্ট, তোমার সমস্ত যন্ত্রণা সব। এই যা দেখেছো, একদম ভুলে গেছি। একটা ইম্পর্টেন্ট রেজাল্ট বেরোবে আজ, আর এদিকে আমি এই তোমার সাথে কথা বলতে বসলে না আমার সমস্ত কাজে দেরি হয়ে যায়। এই শোনো, তুমি এখন যাও। কি হলো? এ বাবা, দেখেছো? হ্যাঁ, গ্যাসটা পর্যন্ত শেষ হয়ে গেছে। বাবা, জ্বালা করে পড়া গেল। আরে কোথায় যাচ্ছ? আরে বলছি বলবে তো, কি করতে যাচ্ছ? করতে যাচ্ছ এত কৈফিয়ত দিতে পারো? আরে স্টোভটা নিয়ে এলে কেন? আমি ভাত বসিয়েছিলাম। তুমি তো দেখলে যে গ্যাসটা শেষ হয়ে গেছে। এই শোনো, বলছি তুমি তো সব কিচ্ছু বুঝবে না, তুমি এখন যাও। চাই না আমি বুঝতে। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় মহাকাশে বহু কোষ দূরে আমাদের অবস্থান। দুটি প্রাণী, অথচ একজনের প্রতি আরেকজনের কোনো দায়িত্ব নেই, ভালোবাসা নেই। একটা সন্তান যদি থাক, তোমাকে এসব বলে কিছু হবে না। তুমি এসব বুঝবে না। তুমি থাকো তোমার কাজ নিয়ে, একটা স্বার্থপর কোথাকার। আমি স্বার্থপর তুমি? আমি স্বার্থপর? হ্যাঁ,
বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির আমি স্বার্থপর নবী। আমি স্বার্থপর। ডক্টর সুভাষ, কিছুই তো ইনফ্রাস্ট্রাকচার নেই। মিনিমাম যতটুকু দরকার হেলথ ডিপার্টমেন্টে একবার কথা বললে অবশ্য সুরা কিছু হবে বলে তো। Ovarian hyperstimulation, egg retrieval, embryo transfer, embryo cryopreservation, uses of human chorionic gonadotropins to encourage the cycle's eggs. IVF? Yes, yes, IVF, in vitro fertilization. সুনীত বাবু, আমরা এমন একটি নতুন যুগের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, where you can say it's a beginning of a new era. সুনীত বাবু, প্রাগৈতিহাসিক যুগে কি ছিল? ছিল সেক্স অ্যান্ড প্রোক্রিয়েশন। এরপর এলো আধুনিক যুগ, এলো ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন। দ্যাট মিনস সেক্স বাট নো প্রোক্রিয়েশন, রাইট? আর এখন আইভিএফ, টেস্ট টিউব বেবি, সারোগেসি। দ্যাট মিনস নো সেক্স বাট প্রোক্রিয়েশন। অর্থাৎ সন্তান ধারণের চিরায়ত মাধ্যমের বাইরে একটি কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতি? ইয়েস, কৃত্রিম পদ্ধতি। অনেক ক্ষেত্রে যখন শারীরিক নানাবিধ সমস্যার কারণে স্বাভাবিক সন্তান ধারণ সম্ভবপর হয় না, সেখানে এই পদ্ধতি কাজে আসতে পারে। এটা এমন একটা জটিল প্রক্রিয়া সুনীতবাবু, যেখানে মাতৃ জরায়ুর বাইরে ডিম্বাশয়টি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তারপর সেই নিষিক্ত ডিম্বাণু রোপণ করা হয় মায়ের গর্ভে। তারপর অ্যাজ ইউজুয়াল জন্ম নেয় একটি ন্যাচারাল বেবি। যদিও এই প্রক্রিয়া নতুন কিছু নয়, বিগত 100 বছর ধরেই এই এমব্রায়ো ট্রান্সফার এবং ইনভিট্রো ফার্টিলাইজেশন অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। ইনফ্যাক্ট এই এমব্রায়ো ফ্রিজিং সেও তো প্রায় গত 25 বছর ধরে হচ্ছে। কিন্তু তাহলে মানুষের ওপর এতদিন প্রয়োগ করা হয়নি কেন? দেখুন সুনীতবাবু, মানুষের ওপর প্রয়োগ করা হয়নি কারণ এতদিন কোনো আইনগত বা সামাজিক সম্মতি ছিল না। যদিও বিদেশে ইদানিং এ নিয়ে বেশ কিছু কাজকর্ম চলছে, তবে আমাদের এদেশে এই নিয়ে কোনো কাজ হয়েছে বলে কিন্তু আমার জানা নেই। কিন্তু কাজটা কিভাবে শুরু করবেন? দেখুন সুনীতবাবু, ডিম্বাণু সংগ্রহের আগে আমরা মায়ের হিউম্যান মেনোপজাল গুনাডোট্রপিন HMG দ্বারা নির্দিষ্ট নিয়মে চিকিৎসা করি। তারপর আমরা মায়ের শরীরে প্রয়োগ করব যৌন হরমোন। এরপর 76টি অ্যাম্পুল ব্যবহার করে আমরা মাকে ডিম্বাণু সংগ্রহের জন্য উপযুক্ত করে দেব। কিন্তু ডিম্বাণু সংগ্রহ করবেন কিভাবে? ভেরি সিম্পল সুনীতবাবু, একটা মাইনর অপারেশন করে আমরা খুব সহজেই মায়ের জরায়ু থেকে ডিম্বাণু সংগ্রহ করতে পারব। তারপর সেই ডিম্বাণুকে 4 ঘন্টা ইনকিউবেটেড অবস্থায় রাখতে হবে। তারপর বিশেষ দ্রবণে প্রস্তুত করা প্রোটিন সাপ্লিমেন্টেড টাইরয়েড সলিউশন আমরা মিশিয়ে দেব সিমেনের সাথে। কিন্তু ভ্রূণগুলোকে একটা লো টেম্পারেচারে হিমায়িত করে রাখতে হবে। এখন মুশকিল হচ্ছে, আমাদের এখানে তো কোনো প্রোগ্রামেবল ফ্রিজার নেই। এখন এই বিষয়টা কি করে সম্ভব সেটাই মাথায় আসছে না। সাধারণ রেফ্রিজারেটরে এটা রাখা যাবে না।
নো। একটা অ্যালকোহল ড্রাই আইস বাথ তৈরি করে যদি ভ্রূণগুলোকে তরল নাইট্রোজেনে রাখা যায় তাহলে কেমন হয়? মানে আমার তো মনে হয় ভালোই হবে। আপনার কি মনে হয় ডক্টর সুভাষ? রাইট 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 অ্যাবসলিউটলি রাইট। বেশ বেশ, তাহলে সেটাই করা যাক সুনীলবাবু। আমরা ডিম্বাণু সংগ্রহ করে গড়ে তুলব একটা ভ্রূণকোষ, তারপর সেটা আমরা স্থাপন করব মায়ের গর্ভে। আর এই বিষয়ে আমাদের সাহায্য করবেন গায়নোকোলজিস্ট ডক্টর সরোজ ভট্টাচার্য। ডক্টর সরোজ ভট্টাচার্য? ইয়েস, এমিনেন্ট গায়নোকোলজিস্ট ডক্টর সরোজ ফাইন ভট্টাচার্য। ফাইন। ওনার সাথে আমার কথা হয়ে গেছে জানেন, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তত 5টি ভ্রূণ আমাদের ওই তরল নাইট্রোজেনে হিমায়িত করে রাখতে হবে 53 দিন। সবই তো বুঝলাম ডক্টর সুভাষ, কিন্তু পরীক্ষাটা করবেন কাদের ওপর? আপনাকে বলা হয়নি জানেন, এক দম্পতিকে পাওয়া গেছে। হ্যাঁ, মারোয়াড়ি দম্পতি, ওই ডক্টর কৈলাস চৌধুরী। ডক্টর কৈলাস চৌধুরী? উনি রেফার করেছেন আমাকে। আচ্ছা, জানেন, ওনারা একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছে। ও ফাইন। डॉक्टर साहब आए। আরে আসুন আসুন প্রভাতজি, আসুন আসুন। आओ, बैठो बैठो। नमस्ते डॉक्टर साहब। নমস্তে নমস্তে। डॉक्टर कैलाश चौधरी ने आपके पास भेजा है। হ্যাঁ জানি, ওনার সাথে আমার কথা হয়েছে। दरअसल शादी के 16 साल बाद भी बच्चे ना होने का मानसिक दर्द हमें खाए जा रहे हैं, और आप तो हमारे समाज के बारे में अच्छी तरह ही जानते हैं। शादी के इतने साल बाद भी कोई संतान ना होने पर पड़ोसी और रिश्तेदारों से कई ताने सुनने पड़ते। डॉक्टर साहब, कई ताने। দেখুন প্রভাতজি, আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে আপনার স্ত্রী বেলা দেবী ফ্যালোপিয়ান টিউবটি বন্ধ। फैलोपियन ट्यूब मतलब? ফ্যালোপিয়ান, এই যে একটা নলের মতো অংশ আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব। প্রত্যেকটি শরীর মানে মহিলা শরীর প্রতি মাসে একটি করে ডিম্বাণু তৈরি করে। সেই ডিম্বাণু ডিম্বাশয় এই ফ্যালোপিয়ান টিউবে পাঠায়, আর এখানেই আসে শুক্রাণু। সেখানে শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্তকরণ হয়, যার ফলে ভ্রূণ তৈরি হয়। তারপর সেই ভ্রূণ এই ফ্যালোপিয়ান টিউব থেকে যায় মায়ের জরায়ুতে, যেখানে শিশুর স্বাভাবিক বিকাশ হয়। এখন স্বাভাবিক গর্ভধারণের ক্ষেত্রে এই ফ্যালোপিয়ান টিউবটি খোলা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। हम इन बातों को नहीं समझते डॉक्टर साहब, बस हमें बताएं कि क्या करना है। দেখুন, একটা চেষ্টা, हाँ हाँ, तो करिए ना। একটা ট্রাই, আসলে একটা নতুন পদ্ধতি আমি আপনাদের উপর পরীক্ষা করতে চাইছিলাম। हाँ तो কিন্তু সেক্ষেত্রে যে সন্তান জন্ম নেবে সে কিন্তু বিকলাঙ্গ হতে পারে। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আমার পরীক্ষাটা এগিয়ে নিয়ে যেতে পারি। हम सहमत है डॉक्टर साहब। कम से कम हम निसंतान होने से बजाय एक बच्चे की पुकार तो सुन सकते हैं। बस एक ही निवेदन डॉक्टर साहब, आप तो हमारे रूढ़िवादी समाज के बारे में अच्छी तरह ही जानते हैं। कृपया हमारा इलाज करें, लेकिन हमारी पहचान गोपनीय रखें। यही मेरी विनती है आपसे डॉक्टर साहब, यही मेरी विनती है। नो प्रॉब्लम, आप जैसे चाहते हैं वैसे ही होगा प्रभात, बेफिक्र रहिए। ठीक है डॉक्टर साहब, तब हम आते हैं। आइए। তাহলে তো কেল্লা ফতে। বুঝতে পারছেন সুনীত বাবু? হ্যাঁ, আমরা যদি এই গোটা প্রসেসটায় একবার সফল হতে পারি, দেন উই উইল বি দ্য ফার্স্ট ইনভেন্টর অফ টেস্ট টিউব বেবি। দারুণ দারুণ। তাহলে তো এটা একটা যুগান্তকারী ঘটনা হবে। ইয়েস। কিন্তু ডক্টর সুভাষ, হ্যাঁ, ঘটনাটা পাঁচকান না করাই ভালো। বাঙালির দোষ আছে, ভালো জিনিসকে হয় কেড়ে নেবে নয় নষ্ট করবে। বিদেশের সব কিছুই ভালো আর আমাদের সব কিছুই খারাপ, এই বলে বলে আমরা নিজেদেরকে ছোট করি। এটাই আমাদের দুর্বলতা। ও মানে সার্ভিলিটির কথা বলছি। ইয়েস, সার্ভিলিটি। দেখুন, ব্রিটিশ চলে গেলে কি হবে? আর্যভট্টের নাম পৃথিবীর ইতিহাসে অপরিচিত, তার জায়গা নিয়েছে গ্যালিলিও কোপার্নিকাস। জগদীশচন্দ্র বোসের জায়গা নিয়েছে মার্কনি। এমনিভাবেই আপনার জায়গা কেড়ে নেবে কেউ। ভগবান করুক সেটা যেন না হয়। আপনি যেমন সাদাসিধে, সবাইকে বলে বেড়াতে যাবেন না যেন। ডক্টর সুভাষ, বলছি আমাদের ইনভেনশনটা পুজোর আগেই। ইয়েস সুনীত বাবু, পুজোর আগে।
धात्रीवरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवदे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीजवदे देवी चण्डमुण्डविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि ডক্টর সুভাষ, ডক্টর সুভাষ। প্রভু আমরা পেরেছি। Yes, yes, দুর্গা yes. দুর্গতি নাশিনী, উই হ্যাভ ডান ইট সুমিত বাবু, উই হ্যাভ ডান ইট। Yes, yes, you have done it. You have done it, Dr. Mukherjee. ডাক্তারবাবু, কাগজে আজ একটা দারুণ খবর বেরিয়েছে, দেখেছেন? কি খবর? বারে দেখেননি ওই ডক্টর সুভাষ মুখার্জির খবরটা? কই দেখে? এই তো দেখুন, দেখুন এই নিচে লেখা আছে, দেখুন 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 নিচে লেখা আছে ডক্টর সুভাষ মুখার্জির লেখাটা, ওই 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 নিচেতে লেখা আছে, দেখুন দেখুন। আই সি। ওনার সাথে আলাপ আছে, আছে? দেখেছেন ওনাকে? হুম। ডাক্তারবাবু, আপনি কিছু আবিষ্কার করেছেন? আপনি কি এই আবিষ্কারটাই দেখাতে এসেছেন? না না ডাক্তারবাবু, আমি আপনার কাছে কিছু আবিষ্কার দেখাতে আসিনি। আসলে আমার তো কোনো সন্তান নেই, আপনি যদি ওনার সঙ্গে একবার যোগাযোগ করিয়ে দেন। ঠিক আছে, রাতে ফোন করবেন, আমি দেখছি। আচ্ছা ডাক্তারবাবু। এনি, এবার আপনি আসুন। আমি আপনাকে রাতে ফোন করছি। ঠিক আছে। এইসব মূর্খ পেশেন্টদের জন্যই বাজে লাভগুলো অ্যাকসেপ্ট করতে হয়। গুড। ডক্টর রয় স্পিকিং। হ্যাঁ, নীতিশ বলছি। আরে নীতিশ, বলো কি খবর? ভালো ভালো। এই আজকে সকালে খবরের কাগজটা পড়েছো নাকি? হ্যাঁ দেখলাম। এই সুভাষ মুখার্জি খবরটা পড়েছো? হ্যাঁ। ভাই আমি তো একদম বিশ্বাস করতে পারছি না। আরে পুরোটাই ব্লাফ। নীতিশ, তুমি কি সুভাষকে আজকে জানলে? দেখো নি সব ব্যাপারে কিরকম খামখেয়ালি, একেবারে হালকা টাইপের, পাগল। আমার তো মনে হয় ও একটা সেন্সেশন করতে চাইছে। জাস্ট মিডিয়া ভাই। মিডিয়া ভাই? অফকোর্স। না না, আমি ওর একটা কথাও বিশ্বাস করছি না। না না না, আমিও করছি না। তবে 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 কি? ইভেন থিওরিটিক্যালি ইট ইজ ইম্পসিবল। দেখো সারা বিশ্বে কত বড় বড় বিজ্ঞানী কোটি কোটি টাকা খরচ করেও আবিষ্কার করতে হিমশিম খাচ্ছে। রাইট রাইট। আমেরিকায় এত উন্নত পরিকাঠামো, হ্যাঁ। তারাও আবিষ্কার করতে পারলো না, আর ও কি না করে ফেলবে? হ্যাঁ, যা যা বলেছো ভাই। ওর দৌড় আবার জানা আছে। আর তাছাড়া এই কিছু খবরের কাগজ হয়েছে তেমনি, শুনেছি পয়সা নিয়ে নাকি এইসব ছাই পাচ্ছে করে। আচ্ছা। আরে পুরোটাই ভোগাস। ছাড়ো ছাড়ো ওইসব, জাস্ট ইগনোর। বাই দা বাই, আমাকে আবার নার্সিংহোম যেতে হবে, একটা অপারেশন আছে। তোমার তোমার খুব মাল কামানোর নেশা। হ্যাঁ, তুমি কামানো নাকি? হ্যাঁ, ওকে বাই বাই। বাই বাই।
কি গো ওই বলছি ফোন করেছিলে, আমাকেও দিতে পারতে, আমি একবার কংগ্রাচুলেট করতে পারতাম। আরে কথা বলছো না কেন? ওকে শুভেচ্ছা জানিয়েছো তো? ফোন করিনি। তবে কাকে ফোন করেছো? দেবাশিসকে। দেবাশিসকে আবার ফোন করার কি আছে? আসল মানুষটাকে না করে বলছি ওকে ফোন করো আর সন্ধেবেলা খাবারে নেমন্তন্ন করো। আরে দেবাশিস তো বললো পুরো ব্যাপারটাই বোগাস, জাস্ট প্রচার করতে চাইছে নিজেকে। দেবাশিস বলেছে? হ্যাঁ, ব্যাপারটা না আমারও বিশ্বাস হচ্ছে না। হতেই পারে না। দেখো আমাদের এখানে সেই পরিকাঠামো নেই, ব্যাপারটা থিওরিটিক্যালি ইম্পসিবল, এমনকি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তোমরা তো ডাক্তার আর ও একজন সায়েন্টিস্ট, পিএইচডি করেছে, গবেষণা করেছে, বিদেশেও গেছে, পুরো ব্যাপারটা না জেনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। আরে বাবা, পয়সা দিয়ে এরকম অনেক খবর বার করা যায় মালা। হিংসে হচ্ছে তাই না? ওর খবরটা দেখে তোমরা মেনে নিতে পারছো না, তাই তো? ওর সাফল্য তোমাদের বিচ্ছে, ওকে তোমরা ঈর্ষা করছো। ঈর্ষা করছে? ওকে ঈর্ষা করার কি আছে? না করতে পেরেছে টাকা করি, না করতে পেরেছে চাকরিতে উন্নতি। আরে বাবা, চাকরিতে কিভাবে উন্নতি করতে হয় সেটাই সে জানে না, ঈর্ষা করছে। ফালতু বকো না তো। ফালতু আমি বকছি না। ফালতু বকছো না? খবরটা পড়েছো? হ্যাঁ, জাস্ট কোণে দুটো লাইন লেখা আছে, ডিটেলস কিছু আছে এতে? ডিটেলস না থাকলেও এটা সত্যি। খবরের কাগজ খুললে যেখানে চুরি, দাঙ্গা, মন্ত্রীর ছেলে বিদেশ ভ্রমণ, এই সমস্ত খবর ফ্রন্ট পেজে বড় বড় করে বেরায়, আর ওর খবরটা না হয় ছোট্ট করে এক কোনায় বেরিয়েছে, তবু এটা সত্যি। আমি জানি যে ও নিশ্চয়ই কিছু একটা করেছে যেটা আমাদের গর্ব করার মতন। শুধু আমাদের কেন, গোটা ভারতবাসী। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। হ্যালো। হ্যাঁ, ডক্টর সুভাষ। আরে বলুন বলুন সুনীত বাবু। কেমন আছেন? আমার তো ভালোই লাগছে, বলুন আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। শুনুন না, হ্যাঁ। আরে লোক তো অলরেডি বলা বলি শুরু করেছে। তাই নাকি? কি হ্যাঁ। বলছে? এখানে তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ এটা কি করে সম্ভব হলো? যেখানে আমেরিকা করে দেখাতে পারলো না, সেখানে সাধারণ কলকাতা করে দেখাবে। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे। আজ আপনাকে খুব খুশি দেখাচ্ছে। আরে আজই তো আমাদের খুশির দিন সুনীত বাবু, এত বড় একটা সাকসেস, আর আজ আমরা একটু আনন্দ করব না? আপনি, ডাক্তার সরোজ, আমি, and one and only my wife, একদম নমিতা। জানেন, আমার এই গবেষণার পেছনে নমিতার কিন্তু একটা বিরাট স্যাক্রিফাইস আছে। ও সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা কি বলুন তো? ও সব সময় নীরবে আমার এই গবেষণায় মদত জুগিয়ে গেছে, নিজের সমস্ত সংকীর্ণ স্বার্থ জলাঞ্জলি। তার সঙ্গে কথা বলছো? ও সুনীত বাবু, বলে দাও আজ আমাদের বাড়িতে আসতে। আচ্ছা, বলছি আপনার বৌদি তো আজ আপনাকে নেমন্তন্ন করেছে। সে তো শুনলাম। আজ একবার আপনাদের ওখানে যেতে পারি, আচ্ছা, তবে কথা দিতে পারছি না। ও গেলে কথা হবে। ঠিক আছে। তার আগে একটা কথা বলি। হ্যাঁ বলুন। পেপারগুলো তাড়াতাড়ি রেডি করে একটা জার্নালে দিয়ে দিন। পিয়ার রিভিউ জার্নালে খবরটা আগেই প্রকাশ হওয়া দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। ওটাই কিন্তু আসল অথরিটি, ডক্টর সুভাষ। আপনি একদম ঠিক বলেছেন সুনীত বাবু, কিন্তু ওই পিয়ার রিভিউ জার্নালে দেওয়ার আগে গবেষণার ধাপগুলো আর একবার পুনরাবৃত্তি করে দেখে নেওয়াটা খুব প্রয়োজন, জানেন তো? না হলে সেটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি পায় না। যাই হোক, আমি সেই বিষয়টা খুব তাড়াতাড়ি গুছিয়ে নেবো, চিন্তা করবেন না। কিন্তু যেটা বক্তব্য হচ্ছে, এই কদিন তো বেশ
টেনশনে গেল, এবার একটু রেস্ট নিন, একটু রিল্যাক্স করুন। হ্যাঁ, আমাদের পরে কথা হোক। ওকে ওকে ভাই, ওকে ওকে, ঠিক আছে, বাই বাই। আমি তো ভেবেছিলাম খবরটা পাওয়ার পর বাড়ির সামনে ভিড় লেগে যাবে। কই কেউ তো এলো না অভিনন্দন জানাতে। আসবে নমিতা। তোমার তো এত পরিচিতি, খবরটা তো সবাই পেয়েছে, কই কেউ তো এলো না। তোমার এত বন্ধু, তারা কেউ একবার ফোন করলো না, কংগ্রাচুলেট করলো না। এত বড় একটা আবিষ্কার, তোমার সহকর্মীরা, তোমার বন্ধুরা তোমার তো মাথায় নিয়ে নাচার কথা ছিল, কই কেউ তো এলো না। আসবে নমিতা, আসবে। কখন আসবে? আমার সাথে কারো কোনো কথা হয়নি, আমি বলতে পারবো। হবেও না। সকাল থেকে কেউ একবার ফোন করেছে? করেনি। সকাল থেকে ওই টেলিফোনটার কাছে বসে আছো, কেউ ফোন করবে, কেউ তোমাকে উইশ করবে। ওই সুনীত বাবু ছাড়া কিন্তু কেউ তোমায় ফোন করেনি। তোমার তো এত বন্ধু, তারাও কিন্তু কেউ ফোন করেনি, আর করবেও না। করবে নমিতা, সবাই ব্যস্ত। করবে না আমি জানি। খবরটা কেউ পায়নি হতেই পারে না। কলকাতার লিডিং সংবাদপত্রে তোমার ছবি দিয়ে খবরটা প্রকাশ পেয়েছে, টিভিতেও দেখিয়েছে, তারপরেও কিন্তু ওরা ফোন করেনি। এখনো করেনি, এরপর নিশ্চয়ই করবে। আরে ওদের বন্ধু সুভাষ একটা এত বড় কাজ করেছে, আর ওরা ফোন করবে না? কিছে বলো তুমি। তুমি সেই আশাতেই থাকো। আচ্ছা, তোমার সব বন্ধুরা তো প্রাইভেট প্র্যাকটিস করে, তুমি করো না কেন? আমি তো খোঁজ করি নমিতা। হ্যাঁ, নতুন নতুন খোঁজ। তারা বুঝি খোঁজ করে না? কোথায় বললাম, কোথায় বললাম তারা খোঁজ করে না? ওরাও খোঁজ করে নমি, ওরাও খোঁজ করে। ওরা সবাই টাকার খোঁজ করে নমি। কিন্তু আমার খোঁজ তো টাকা নয়, নয়। জানো নমি, আমার বাবা বলতেন, সুভাষ, মানুষের একটাই ধর্ম, খোঁজা। খোঁজ সুভাষ, খোঁজ। জাতির কল্যাণের জন্য নতুন কিছু খোঁজ, খুঁজে চল। আর তুমি যাদের কথা বলছো, ওই নীতিশ, নির্মল, দেবাশিস, ওরা তো সব এখন এক একটা নার্সিংহোম খুলে বসে আছে, টাকার গদির ওপর বসে আছে ওরা। ওদের ওদের বাড়িগুলো দক্ষিণ কলকাতায়। হ্যাঁ, সেটা মোজাই মার্বেলে একেবারে মোড়া, মেঝেতে লাল কার্পেট পাতা, দক্ষিণের বারান্দা রাস্তার দিকে, সেখানে কালারফুল টবে রঙিন সব গাছ। ওদের ওই বাড়িগুলো ওদের কাছে সাফল্যের সার্টিফিকেট নবী। হ্যাঁ, ওরা সবাই খুঁজছে, সবাই খুঁজছে, ওরা সবাই টাকা খুঁজছে নবী। নবী বিজ্ঞান গবেষণা করছে, আর ডাক্তারের হাতে 10 আঙুলে 10টা গ্রহরত্নের আংটি। ওরা টাকা খুঁজছে নবী, ওরা ভগবান ডাকছে, আরো আরো টাকা খুঁজছে। কিন্তু নবী, মানুষের মধ্যেও তো আর একটা মানুষ থাকে যে খোঁজে, পথ খোঁজে, পথ আবিষ্কার করে, নতুন কিছু জানতে চেষ্টা করে। আমি জানি ওরা কেউ আসবে না, ওরা কেউ ফোন করবে না, আমি জানি। আচ্ছা, কেন করবে বল? কেন? আমি তো ওদের মতো সাকসেসফুল ডাক্তার হতে পারিনি, ওদের মতো অসার জমাতে পারিনি। আর তাছাড়া ওরা তো সবাই জানে যে আমি একটা বদ্ধ পাগল, অকর্মণ্য, বেখেয়ালি, বাস্তব বোধ সম্পন্ন একেবারেই নই। আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাই তো আজও এই 107 নম্বর সাউদার্ন অ্যাভিনিউয়ের এই রংচটা, ভাঙাচোরা, খসখসে, মাকড়সার জালে ভরা এই 5C ফ্ল্যাটটাতে আমি তোমাকে নিয়ে ঘুরে গেলাম। সেটা কারণ নয়, ওদের মতো ডাক্তার হলেও তোমার পিঠে যে একটা বিজ্ঞানীর ছাপ আছে, সেটা ওরা পছন্দ করে। তুমি ভুলে থাকতে চাইলে কি হবে? ওরা ভুলতে পারে না, তাই ঈর্ষা করে। বলছো নবী? কি বলছো? হ্যাঁ, কি বলছো? আমার ওই ডক্টরেট
ডক্টরের ডিগ্রিটাই বিষম বলাই হলো। নমি এসবের কেউ কোনো ধার ধারে না। না, আমার ওই বিদেশের ডিগ্রির কোনো মূল্য নেই। আর 5টা খবরের মতো নমি এটা কালকে সবার মন থেকে হারিয়ে যাবে। এসব কেউ ভাবে না, কেউ না। রবি, তুমি আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ, এই যে আমরা ডাক্তাররা মানুষের চিকিৎসা করি, সেখানে আমাদের নিজেদের ক্রেডিট কতখানি? হ্যাঁ, এই যে আমরা রোগীদের যেসব মেডিসিন, হ্যাঁ, সেটা কারা কারা তৈরি করছে? অর্গানিক কেমিস্ট। আমরা যেসব রোগ নির্ণয় যন্ত্রপাতি ব্যবহার করি, ধরো ওই MRI, সিটি স্ক্যান, এক্স-রে, এমনকি ব্লাড প্রেশার মাপার যন্ত্র, এগুলো কারা তৈরি করেছে? হয় কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিংবা কোনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কিংবা কোনো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি খুব নিউট্রালি ভাবলে দেখবে যে সেখানে এই আমাদের ডাক্তারদের ক্রেডিট কিন্তু সামান্য। এসব কথা বলো বলেই সবাই তোমার উপর রেগে যায়, আর তবুও তো তুমি ওদের দিকে পিছিয়ে পড়ছো। ব্যবসা চালাতে অসুবিধা হয় নাকি নাকি ভগবান শাস্তে? ওই আজকাল তো শুনি ডাক্তাররা নিজেদেরকে একবারে ভগবান বানিয়ে ফেলেছে। আর ওদের ওই প্রাসাদ ও সম অট্টালিকাগুলো ওদের মন্দির। সেখানে সেখানে রোগীগুলো সকাল থেকে রাত অবধি নিজেদের সর্বস্ব দিয়ে শুধু বেঁচে থাকতে চায়। জানো, আমি ওদের কোনো দোষ দেখি না, আমি ওদের কোনো দোষ দেখি না। এই রোগীগুলো কেন যায় বলো তোদের এখানে? কেন যায়? আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না? হ্যাঁ, চিকিৎসা হয় তো, বলো। ওদের ওই অট্টালিকাগুলো ফুলে ফেপে ওঠার জন্যে এই সাধারণ পাবলিকও জানবে এক প্রকার দায়ী। আর আর তুমি বলছিলে এই পিছিয়ে পড়া, হ্যাঁ, আমার কাছে এসব হেরে যাওয়া, পিছিয়ে পড়া, এসবের কোনো 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 মাহাত্ম্য নেই, কিচ্ছু নেই। নমি আমার কাছে হেরে যাওয়া, পিছিয়ে পড়া, নোবেল পাওয়া, এসব কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার নয়। নমি সন্তান জন্মের একটা অন্য উপায়, বন্ধা বাজা এই শব্দগুলো থেকে মুক্তির একটা নতুন পথ আবিষ্কার হয়েছে নমি। সেটাই তো বড় কথা। আমি তো খ্যাতি পাওয়ার আশায় এই আবিষ্কারটা করিনি নমি। আবার কার ফোন এলো? হ্যালো হ্যালো, ডক্টর সুভাষ। হ্যাঁ বলুন সুনীতবাবু। একটা খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? দেখুন, আপনি একটু সাবধানে থাকবেন। কেন? আপনার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? কারা করছে? অত কিছু জানি না, তবে এতে জোট বেঁধেছে অনেকে, এমনকি আপনার কাছের অনেকে। কে? ডাক্তার চ্যাটার্জি, ডাক্তার মল্লিক, তাই তো? ওরা বিখ্যাত বলেই ওদের নামটা সামনে আসছে। এছাড়াও জোট বেঁধেছে ওদের সঙ্গে অনেকেই। আমার কাছে যতটুকু খবর, প্রফেশনাল গাইনোকোলজিস্টদের অনেকেই এটাকে আটকাবার মরিয়া চেষ্টা করছে। গাইনোকোলজিস্ট? হ্যাঁ হ্যাঁ। কেন? ওরা কেন? হ্যাঁ, এটা বুঝতে পারছেন না? ওদের আয় কত জানেন? আর সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এদের যে একটা বিচিত্র সম্পর্ক আছে তা তো আপনি জানেন। বাইরে বাইরে রেশারেশি থাকলেও ভেতরে ভেতরে সবাই সমান। এরাই হয়তো সরকারের স্বাস্থ্য দপ্তরকে চাপ দিয়ে আপনাকে কবজা করতে চাইবে, আর সরকারকে বলে আপনার বিরুদ্ধে নির্দয় হতে বলবে। ওকে, থ্যাঙ্কস সুনীতবাবু, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, আপনিও থাকবেন। পরে কথা হবে আমার। ওকে ওকে, বাই। রাখছি। কি হলো? হাসছো কেন? আরে হাসছো কেন? আরে হাসছো কেন বলবে তো? আজই তো হাসবো নমি, আজই তো হাসবো আমি। নমি, আজ তো আমার হাসার দিন গো। হ্যাঁ, সিঁড়ির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখে এতদিন ওরা হাসাহাসি করতো, অপদার্থ বলতো, অযোগ্য বলতো, সেই মানুষটাই যখন আজ সাফল্যে সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে আর বলছে আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট, তখন ওরা মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না। ওদের বুকের ভেতর কষ্ট হচ্ছে নমি, ওরা কনগ্রাচুলেশন জানাতে পারছে না।
কিন্তু আজ আমি কাউকে কেয়ার করি না নমি। নমি, আজ আমার দিন, নমি। আজ কিছুক্ষণের জন্য তবু আমি সেলিব্রেট করব, আমার সাকসেস আমি সেলিব্রেট করব নমি। আমি উল্লাস করব, আমি আনন্দ করব। হ্যাঁ হ্যাঁ নির্মল, নীতিশ, নীতিশ, কিরে কিরে দেখেছিস? হ্যাঁ দেখেছিস দেখেছিস? কিরে দেখ 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 দেখ, আমি করে দেখিয়েছি রে, আমি করে দেখিয়েছি। এই তোরা কি করলি? তোরা কি করলি? হ্যাঁ তোদের এই অপদার্থ বন্ধু সুভাষ করে দেখিয়েছে রে। আমি আজ উল্লাস করব। I have done it! I have done it! I have done it! No, it's impossible, impossible. আরে এটা হতে পারে না, একদম স্টান্টবাজি, স্রেফ স্টান্টবাজি। সুভাষের ওটা একটা স্টান্ট। ও প্রমোশন পাওয়ার রাস্তা তৈরি করছে, কিংবা ওই পিজিতে ট্রান্সফার চাইছে। আমাদের হেলথ ডিপার্টমেন্ট আবার এইসব আবিষ্কার টাবিষ্কার শুনলে ঘাবড়ে যায়, সমীও করে। দেখো দেবাশিস দা, ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে আমি চুপচাপ থাকবো, লেট ইট টেক ওন কোর্স। লাভ শেষ অব্দি ধরা পড়বেই। ওই লোকটা মানে তোমাদের ওই সুভাষ শেষে মুখ দেখাতে পারবে না। কিন্তু ভেবে দেখলাম আমরাও তো মুখ দেখাতে পারবো না। আপনার লজি ডাক্তার না হতো আমাদের কিছু যায় আসতো না। খবরটা বিদেশ পর্যন্ত যাতে না করায় সেটা কিন্তু আমাদেরই দেখা উচিত, নাহলে সেটা আমাদের দুর্নাম। রাইট 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 ইউ আর। এই এটা এটা আমাদের লজ্জা, মানে আমাদের একটা কর্তব্য আছে। তাছাড়া আমাদের প্রফেশনকে আমরা এভাবে তো আর ওই মাটিতে মেশাতে পারি না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই গায়ে বিদেশে থাপ্পা লেগেছে তো, তাই নিজেকে একটু বড় বড় বলে এক্স্যাক্টলি, আমারও ঠিক সেটাই মনে হয়, বুঝলে। ও আসলে একটা ফাজিল ছোকরা, কোনো ব্যাপারে কোনো সিরিয়াসনেস নেই, আর প্র্যাকটিস জমাবার চেষ্টাই করেনি কোনো। আরে চেষ্টা করলেও পারতো কিনা তা নিয়ে সন্দেহ। যা বলেছো এটা তুমি একদম খাঁটি কথা বলেছো, বুঝলে। আসলে আমার মনে হয়, বুঝেছো, আমার মনে হয় ও একটু বেশি পাকা ধরনের। এই তো কিছুদিন আগে ও আমার কাছে এসেছিল। আরে সুভাষ, এসো ভেতরে এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তারপর কি নিয়ে কাজ চলছে এখন? স্যার টেস্টোস্টেরন নিয়ে একটা কাজ করছি। টেস্টোস্টেরন? ইয়েস স্যার। আরে এসব নিয়ে নতুন কি কাজ করার আছে? জাগে তা কি পেলে? স্যার ইন্টারেস্টিং রেজাল্ট পাচ্ছি স্যার। আচ্ছা, ইয়েস স্যার, আমি ফিমেল ইঁদুরের ওপর টেস্টোস্টেরন প্রয়োগ করে দেখেছি যে ফিমেল ইঁদুরের ইউট্রাসের সাইজ বেড়ে যাচ্ছে, এমনকি স্যার ওভারির ওজন। স্যার আমি C14 দিয়ে টেস্ট করে দেখেছি যে প্রোটিন সিনথেসিস বেশি হচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিমেল ইঁদুরের ফার্টিলিটি বেড়ে যাচ্ছে স্যার। হোয়াট ননসেন্স! তুমি কি পাগল হয়ে গেছো? মেল হরমোন দিয়ে ফিমেল ফার্টিলিটি বাড়াবে? এসব আনসাইন্টিফিক কথা কাউকে বলো না, শেষে তো লোকে আমাদের দিকেই আঙুল তুলবে। আফটার অল গভর্নমেন্টের কাছাকাছি আমরা যারা আছি
প্রবলেমটা তাদেরই ফেস করতে হবে। স্যার আমি যতদূর জানি সায়েন্স ইজ বেসড অন এক্সপেরিমেন্ট, অবজারভেশন অ্যান্ড ইনফারেন্স, এটাই তো বেসিক রুল স্যার। স্যার আমি যে কথাটা বলছি তার কিন্তু একটা ভিজিবল রেজাল্ট পাওয়া গেছে। হ্যাঁ, ভিজিবল রেজাল্ট? ভিজিবল রেজাল্ট? সত্যি সত্যি সুভাষ, তোমার গা থেকে বিদেশের গন্ধটা এখনো যায়নি দেখছি। হ্যাঁ, ভিজিবল রেজাল্ট? সরি স্যার, সরি স্যার। স্যার বিদেশের গন্ধ? হ্যাঁ, আর কে বলছে না আপনি, যে আপনি আমাকে কত তোষামত করেছেন এক সময় ওই বিদেশে যাওয়ার জন্য। হ্যাঁ, আর তাছাড়া স্যার আপনারা তো বরাবরই বিদেশের মুখাপেক্ষী, ওখান থেকে যা বলে দেবে আপনারা তো তাই মেনে নেবে। স্যার স্যার ফিজিওলজি, এন্ডোক্রিনোলজি এবং বায়োকেমিস্ট্রি সম্বন্ধে আপনার যদি ন্যূনতম ধারণা থাকতো তাহলে আপনি খুব সহজেই আমার এই গবেষণার বিষয়টা বুঝতে পারতেন। তার মানে 30 ইয়ার্স মেডিকেলে সার্ভিস দেওয়ার পরেও আমাদের কিছুই শেখা হয়নি, তাই তো? সায়েন্স তুমি মানে একটু বেশি বুঝে গেছো। স্যার আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাই না স্যার, কিন্তু তথাপি আমি যেটা বলছি সেটা সত্য। ইয়েস, টেস্টোস্টেরন ফিমেল ফার্টিলিটি বাড়িয়ে দিতে পারে এবং তার ফলে কোনো কোনো ক্ষেত্রে আমরা খুব কম খরচে বন্ধ্যাত্বের চিকিৎসা করতে পারি। ইয়েস স্যার, আমি ফিমেল ইঁদুরের ওপর DHEA প্রয়োগ করে দেখেছি যে ফলিকুলোট্রপিক এফেক্ট অফ PMSG ইজ ফাউন্ড টু বি গ্রেটলি এনহ্যান্সড। পরে সেই একই পরীক্ষা আমি মানুষের ওপর করেছি এবং সেখানেও রেজাল্ট ইজ সেম। স্যার আমি এখানে কোনো ম্যাজিক দেখাতে আসিনি স্যার, কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি। আমি সেটাই বলছি, হোয়াট এভার আই হ্যাভ এক্সপিরিয়েন্স ডিউরিং মাই এক্সপেরিমেন্ট। পাগল, একটা বদ্ধ পাগল, একটা বদ্ধ পাগল। ওর যেভাবেই হোক ওর আবিষ্কারকে নস্যাৎ করতেই হবে। আমরা ডাক্তাররা যদি একত্রিত হতে পারি তবে এটা সম্ভব। যা খরচা লাগে আমি দেবো। ওর আবিষ্কারকে মিথ্যে প্রমাণ করতেই হবে। শুনুন, আপনারা একটা কাজ করুন, ওই ডেলি নিউজ পেপার, ওই বাজারি পত্রিকাগুলোতে এর বিরুদ্ধে লেখালেখি শুরু করুন। মিথ্যেটা বারবার গেলানো গেলে সত্যিটা একসময় ভ্যানিশ হয়ে যাবে। প্রশাসনিক যা হেল্প দরকার আমি আছি। দেখুন প্রশাসন আপনার হাতে। আচ্ছা, একটা তদন্ত কমিটি বসালে কেমন হয়? তদন্ত কমিটি? ইয়েস, তদন্ত কমিটি। আফটার অল গভর্নমেন্ট সার্ভেন্ট, খবরটা সরাসরি সরকারকে না দিয়ে মিডিয়াকে দিয়েছে। এক হিসাবে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারকে পাত্তা না দেওয়া, এটা তোর কোনো নিয়ম হতে পারে না। কি তাই তো? রাইট, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। সরকার ওইটা গিলবে। তাছাড়া ও তো কিছুই বলছে না। হি শুড বি ফোর্সড টু ক্ল্যারিফাই। আপনাদের কি মত? অবশ্যই। ইয়েস, আমার তো মনে হয় আমাদের ডাক্তারদের মধ্যে থেকে ও নিজেকে একজন বিজ্ঞানী প্রমাণ করার চেষ্টা করছে। আমি খবরটা টিভিতে দেখেছি, কিন্তু আসল ব্যাপারটা টেস্ট টিউব বেবি। ইয়েস, টেস্ট টিউব বেবি। আপনারা কেউ দেখেছেন? আমিও দেখিনি। তাই আমার মনে হয় পুরো ব্যাপারটাই বোগাস। আমারও এই সেম ঠিক একই মনে হয়েছে। পুরো ব্যাপারটা না একেবারে বোগাস, পুরোটাই বোগাস। একদম ঠিক। ও যেটা করেছে ওটা তো এক ধরনের স্ক্যাম। হোক একটা তদন্ত কমিটি গঠন করা হোক। ওকে ছেড়ে দেওয়াটা কিন্তু ক্ষতি হবে আমাদের। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। বিষ্মুল একবার মাথা চারা দিয়ে উঠলে
তা সমূলে উৎখাত করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা আচ্ছা, তদন্ত কমিটিতে কারা থাকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা থাকছে? আরে রেখে দিন না, রেখে দিন, যাকে খুশি থাকে। আলটিমেটলি আমরা যেটা চাই সেটাই তো হবে। ওকে মিথ্যে প্রমাণ করতেই হবে, যেন তেন প্রকারেণ। সোজা পথে কাজ হাসিল না হলে বাঁকা পথ অবলম্বন করতে হবে আমাদের। সুভাষ, you have done a great job, সুভাষ, a great job. আরে তুমি আমার সম্মান রক্ষা করেছো। স্যার আসুন, স্যার আসুন, স্যার বসুন। স্যার আপনি যে এত সকাল সকাল চলে আসবেন আমি তো ভাবতেই পারিনি স্যার। হ্যাঁ, তোমার উপর আমার কিন্তু খুব অভিমান হয়েছে সুভাষ। কি স্যার, অভিমান কেন? অভিমান হবে না? কেন হবে না বল? তুমি এত বড় একটা রিসার্চ করলে, আমাকে জানতে দাওনি পর্যন্ত। অবশ্য না জানিয়ে ভালোই করেছো, কারণ না হলে তো আমি এত বড় সারপ্রাইজটাই পেতাম না। স্যার স্যার আপনি বসুন, আমি আমার বৌমাকে একবার ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। নমি, এই নমি একবার এসো, দেখো কে এসেছে। সারাক্ষণ শুধু সংসার করে যাচ্ছে বুঝলেন, রান্না বান্না এইসবই ব্যস্ত। তাহলে তুমি কি পারতে? এই যে, কে এসছে দেখো। ও মা স্যার, আপনি? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ছাত্রের আনন্দে বুঝলে বৌমা একটু ভাগ বসাতে এলাম। ও কিন্তু আমাকে এখন স্যার বলে ডাকলে আমার খুব গর্ববোধ হয়, মানে নিজেকে বেশ বড় বড় মনে হয়। স্যার আপনি তো চিরকালই আমার স্যার থেকে যাবেন, যখন তখন যে কোনো প্রশ্ন নিয়ে ছুটে গেছি আপনার কাছে। ইউ আর মাই জুয়েল স্টুডেন্ট। দেখো, তুমি একটা জিনিস খুঁজেছো, পেয়েছো। না, আমিও খুঁজেছি কিন্তু পাইনি। কিন্তু তোমার এই আবিষ্কার আমার সারা জীবনের অভাব, গ্লানি, না পাওয়ার দুঃখ, বেদনা সব 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 একবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বুঝলে সুভাষ, একটা ইনকিউরেবল ডিজিজ আমি বয়ে বেরিয়েছি সারাটা জীবন। কিন্তু এখন তোমার এই তৃপ্তির আনন্দে আমি মন খুলে হাসতে পারবো সুভাষ। তুমি আমার জীবনটাকে না একটা জাস্টিফিকেশন দিয়েছো। স্যার আপনি বসুন, আমি চাই। না না না, আজ আর চা না গো মা, আরে তুমি ব্যস্ত হো না, অন্য একদিন হবে গো। কিন্তু কই আর সব কই, কাউকে তো দেখছি না। আরে আমি তো ভেবেছিলাম জায়গাই পাবো না। স্যার আমি তো একজন সাধারণ ডাক্তার, আমার বাড়িতে আর কে আসবে বলুন, নিজের চাকরি নিয়ে তো একেবারে তটস্থ হয়ে আছি। আমার বাড়িতে কেউ আসবে? তোমরা কথা বলো, আমি দেখছি। ঠিক। জানেন স্যার, হ্যাঁ, কদিন ধরেই মনে হচ্ছে যে এই পৃথিবীটা না কিরকম একটা রোগে আক্রান্ত হয়ে আছে জানেন। খবরটা প্রকাশ পেলেও কিন্তু কেউ কোনো ইম্পর্টেন্স দিল না। নো ওয়ান টুক নোটিস অফ ইট। স্যার আমি সত্যি খুব অবাক হয়েছি। একটা চিঠি এসেছে, হ্যাঁ, কার চিঠি? সরকারি ছাপমার। হ্যাঁ, দেখো হেলথ মিনিস্টার হয়তো তোমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে। দেখো, প্রয়োজনে সামান্য সাহায্য না পেলেও হবে, কিন্তু সাকসেসফুল হলেই তুমি। কার চিঠি? কি লিখেছে? স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিঠি। হ্যাঁ, কাল সকালে একবার রাইটার্সে দেখা করতে বলেছি। লিখেছে টু এক্সপ্লেন সার্টেন পয়েন্টস।
স্যার আমি ব্যাপারটা একদম বুঝতে পারছি। এই ব্যাপার স্যাপার আমার একদম পোষায় না, একদম পোষায় না, বুঝলে? সেই গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকো, উনি কখন সময় দেবেন। বিয়ে এসে হয়তো জানাবে যে স্যার এখন বিজি আছেন কিংবা কোনো কনফারেন্সে আছেন। আদবে গিয়ে দেখো উনি কোথাও বসে জমিয়ে আড্ডা দিচ্ছেন। কি করবে বলো? জসমিন দেশে জদা আচার, এদের হাত থেকে তোমার মুক্তি নেই সুহাস, মুক্তি নেই। আর তুমি যদি সরকারি চাকরি করো তাহলে তোমাকে তো ওপরওয়ালার নির্দেশ মেনে চলতেই হবে, সে তুমি যত বড় জিনিয়াসই হও না কেন। সুহাস, আমি একটু এগোবো, বুঝলে? আমার জরুরি কাজ। সে কি স্যার, তো কিছুই খেলেন না? স্যার, আপনি তো কিছুই খেলেন না। ও খাবো 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 রে বাবা। আমার সুভাষ যেদিন নোবেল পাবে সেদিন আমি জমিয়ে খেয়ে যাবো, বুঝলে? চলি সুভাষ, হ্যাঁ চলি বৌমা। স্যার আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। এ কি, তোমার মুখটা ওরম বিষণ্ণ হয়ে গেল কেন? দেখবে ওরা এখন তোমাকে খুব খাতির করবে। কি জানি। জানো নমি, চিঠিটার মধ্যে কোথাও একটা অসম্মান লুকিয়ে আছে। খবরটা পাওয়ার পর থেকে তোমাকে কেমন অস্বস্তির মধ্যে দেখছি। খবরটা প্রকাশের পর থেকেই সবার দৃষ্টি কেমন আমার উপর হুমড়ি খেয়ে পড়েছে, জানো? আমাকে নিয়ে কিন্তু এতদিন কারো কোনো মাথা ব্যথা ছিল না। আচ্ছা আচ্ছা নমি, একটা আবিষ্কার করা মানে যে যুদ্ধের সম্মুখীন হওয়া, এটা কে জানতো বলো তো? হ্যাঁ, তুমি জানো আমি না আজকাল খুব দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? হ্যাঁ দুঃস্বপ্ন। আচ্ছা নমি, একটা সাফল্য এলে তো মানুষের একটা তৃপ্তির ঘুম আসে, একটা শান্তির ঘুম আসে, বলো? কিন্তু আমার তো আসে না। হ্যাঁ, আমার আসে না নমি, জানো? আমি মাঝরাতে ঘুম ভেঙে উঠে পড়ি। হ্যাঁ, আমার সর্বাঙ্গ কিরকম যেন ঘামে ভিজে যায়। আমি অদ্ভুত সব স্বপ্ন দেখি। এই যেমন সেদিন একটা স্বপ্নে দেখলাম যে একজন বড় ডাক্তারবাবু সরকারি হাসপাতাল থেকে বেরিয়ে এসে একটা মুখোশের দোকানে ঢুকি। তারপর সেখান থেকে একটা আমলার মুখোশ পরে উনি বেরিয়ে এলেন। তারপর আমায় দেখে বললেন, এসো আমার সঙ্গে এসো। আমিও ওনার কথা মতো ওনার সঙ্গে সঙ্গে যেতে লাগলাম। উনি লিফট পেয়ে ওপরে উঠে আমিও ওনার সঙ্গে উপরে উঠলাম। তারপর উনি আমাকে নিয়ে গেলেন একটা বড় ঘরে। সেখানে সবাই তাকে দেখে উঠে দাঁড়ালো। উনি সেই ঘরে রাখা একটা বড় টেবিলের পাশে একটা গদি আটা বড় চেয়ারে বসলেন। তারপর উনি আমাকে দেখে বললেন, তুমিও বসো। আমি দেখলাম টেবিলের প্রান্তে একটা ছোট্ট কাঠের টুল, কোনো চেয়ার নেই। উনি বললেন, তুমি যে পোস্টে আছো আর আমি যে পোস্টে আছি, এই ডিফারেন্সটা তোমাদের সব সময় মনে থাকে না, সেই জন্যই এই ব্যবস্থা। এই কথা বলে উনি বললেন, ফাইল। এরপর ছোট অফিসার, মেজ অফিসার, বড় অফিসার সবাই একের পর এক ওনার কাছে ফাইল নিয়ে যেতে শুরু করলেন। আর উনিও একের পর এক ফাইলে সাইন করতে লাগলেন। হ্যাঁ, একের পর এক ফাইলে সাইন করছি। এরপর এই সব শেষ করে উনি বললেন, তারপর আমাকে বললেন, এই বিষয় নিয়ে রিসার্চ শুরু করার আগেই তোমার উচিত ছিল আমার কাছে আসা। আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারতাম। তোমার এই ক্লেম কেউ বিশ্বাস করছে না। স্যার, সায়েন্স তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় স্যার। আমার পেপারটা পাবলিশ হলে দেখবেন। তার মানে তুমি বলতে চাইছো তুমি একজন ইন্টারন্যাশনালি ফেমাস সায়েন্টিস্ট, আর আমি সামান্য গদি আটা চেয়ারে বসা
একজন এলিপ্যাথি ডাক্তার। স্যার আমি সেটা মনে করি না স্যার। আই নো, কিন্তু তুমি কি জানো 7 জন গাইনি আমার কাছে রিপোর্ট পেশ করেছে তোমার এই ব্যাপারটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বলছেন স্যার গাইনির সাথে আমার গবেষণা কি সম্পর্ক স্যার? আছে, অবশ্যই আছে। তুমি কি ভাবছো তোমার এই আবিষ্কার সম্পর্কে শুধুই তোমার নলেজ আছে? স্যার আমি সে কথা বলছি না স্যার। স্যার আমার আবিষ্কারটা একবার বিদেশে মেনে নিতে দিন, তখন দেখবেন ওরাও মেনে নিয়েছে। স্যার এটাই আমাদের বেসিক নেচার স্যার, আমরা বরাবর বিদেশের মুখাপেক্ষী। তোমার এই আবিষ্কার যদি মেয়েদের শরীরে রিঅ্যাকশন করে তখন তার দায়িত্বটা তুমি নিতে পারবে তো? স্যার আপনি তো পুরো আনসাইন্টিফিক কথা বলছেন স্যার। হাউ ডেয়ার ইউ! স্যার আমাদের ছোটবেলায় আমাদের স্কুলে একদল ছাত্র হাঁটু মুড়ে 4 হাত পায়ে মাটিতে বসত, তার উপরে আরেক এইভাবে ছোট হতে হতে সেটা একটা পিরামিডের আকার নিত স্যার। আর যখনই সেটা ঘটতো তখনই আমাদের টিচাররা হাততালি দিয়ে উঠতেন। আমাদের এই আমলাতন্ত্রটাও ঠিক সেই রকমই মাটিতে হাঁটু মুড়ে 4 হাত পায়ে বসে একের পিঠে এক করে একটা পিরামিড বানিয়ে নিয়েছে স্যার। কেরানি থেকে সেক্রেটারি পর্যন্ত একটা পিরামিড হয়ে গেছে স্যার। ভালো কিছু হলে হাততালি দেওয়ার ক্ষমতা নেই, শুধু ক্ষমতার দম্ভ দেখিয়ে হাততালি পেতে চায়। আপনাদের সেই আমলাতন্ত্রকে আমার তরফ থেকে হাততালি রইল স্যার, হাততালি রইল। আপনারা পিরামিড বানিয়ে যান স্যার, ক্ষমতার দম্ভ দেখিয়ে যান স্যার, ক্ষমতার দম্ভ দেখিয়ে যান। আমাকে পেপারটা তাড়াতাড়ি রেডি করতে হবে। হ্যাঁ আমাকে পেপারটা তাড়াতাড়ি রেডি করতে হবে। আমি বুঝতে পেরে গেছি যে আমি ভীমরুলের চাকে ঢিল মেরেছি। আমি বুঝেছি। তুমি তো কারোর সাথে ঘা দাওনি, তাহলে তোমার চিন্তা কিসের? চিন্তা নয় নমি, একটা প্রবল বিরক্তি। ওই পিঁপড়ে, অনবরত পিঁপড়ে কামড়ালে মানুষ মরে না নমি, কিন্তু শান্তিতে কাজটাও তো করতে পারে না। ওই পায়ের বুড়ো আঙুল টিপে তুমি পিঁপড়ে মারবে? হ্যাঁ পিঁপড়ে মারবে বলো? আমি যেদিন এই বিষয়টা নিয়ে গবেষণা করতে শুরু করেছিলাম না, সেদিন থেকেই আমি আমার এই মেরুদণ্ডটাকে ইস্পাতের মতো কঠিন করে বাঁধিয়ে নিয়েছিলাম, তাই সহজে ভাঙে না আর বিক্রি হয় না। বাকিদের মেরুদণ্ডগুলো তো কবেই সস্তা কেজি দরে বিক্রি হয়ে গেছে। আর এখন ওদের লক্ষ্য আমার ওপর। আমার ওপর নমি তোমাকে বলছিলাম না, ওই মুখোশ পরা লোকটা, ওই স্বপ্নের মুখোশ পরা লোকটা, হ্যাঁ জানো ও একসময় একটা বড় হাসপাতাল ভাঙিয়ে একজন বড় ডাক্তার হয়েছিল, এক সরকারি আমলা। হ্যাঁ আমাদের এই গোটা রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? হ্যাঁ যে ওই ক্ষমতার সিংহাসনে ওই মুখোশ পরা লোকগুলোই বসে আছে। হ্যাঁ আর অফিসিয়াল কিছু করতে গেলে তোমার ওদের একটা সাইন লাগবে, ওদের একটা ছাপ লাগবে। ওদের ছাপ করলেই সব ঠিক আছে, গঙ্গা জলের মতো শুদ্ধ হয়ে যায়। অথচ এই মুখোশ পরা লোকগুলো, এই আমলাগুলো একসময় পার্টির চিরকুট দেখিয়ে ভালো পোস্টিং পেয়েছে। হ্যাঁ ও ভেবেছিল আমি ওকে খাতির করবো। আমি খাতির করিনি। ও অনেক কথা জিজ্ঞাসা করেছিল, আমি বলিনি। আরে বললে বুঝতো কিনা কে জানে, হয়তো নিজের নামই চালিয়ে দিত। এখন রাগে গড় করে উনি আমার বিরুদ্ধে 7 জন গাইনি এনে রিপোর্ট তৈরি করেছে। হামলাতে চটিয়ে ঝামেলা করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আমার কিন্তু ভীষণ ভয় করছে। কিসের ভয় নমি? কিসের ভয় পাচ্ছ তুমি? হ্যাঁ কিসের ভয়? ওরা কি করতে পারে? কি করবে? আমাকে খুন করে দেবে তো? খুন করে দেবে? কি বলছো এসব? আরে দিক আমি এসব ভয় পাই না। আমি এসব নিয়ে কোনোভাবেই ওরিড নই নমি, বিকজ সায়েন্স নিডস নো বডিগার্ড। বিজ্ঞানের বডিগার্ডের প্রয়োজন হয় না নমি, হয় না। আর এই আমলাগুলোকে দোষ দিয়ে কি লাভ বলো তো? কি লাভ? এই গোটা পরিবেশটাই তো এইরকম।
এইরকম একটা পচা গলা সমাজে ভালো কিছু করতে গেলে তোমাকে বিচুটির কম্বল গায়ে দিয়েই কাজ করতে হবে না। ওরা ওরা আমার বিরুদ্ধে যাই ইচ্ছে তাই করুক, ওরা আমাকে খুন করুক, ওরা 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 কি করতে পারে? যে আমাকে খুন করে, একটা সুভাষ মুখার্জিকে খুন করে ওরা বিজ্ঞানকে খুন করে ফেলবে? হ্যাঁ, তুমি মনে করো বিজ্ঞানকে ওরা খুন করতে পারবে? পারবে না। ওরা কাউকে কিচ্ছু করতে পারবে না। ওরা আমাকে যেভাবে খুশি হেনস্থা করুক, আমার বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি বসা, যা ইচ্ছে করুক, আমি এর সাথে দেখে যাবো, আমি দেখে নেবো ওরা কি করতে পারে। আসবো। সাংবাদিক মশাই যে, আরে এসো এসো। কেমন আছেন ডক্টর মুখার্জি? আমি তো ভালোই আছি ভাই, কিন্তু তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে, তবে আজকে কিন্তু কয়েকজনকে সঙ্গে নিয়ে এসেছি। সে কি? হ্যাঁ, একেবারে বগল দাবা করে। আচ্ছা, বেশ করেছো। আরে এমন একজন মানুষকে সামনাসামনি না দেখলে কি চলে? কিন্তু তারা কোথায়? এক সেকেন্ড। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। এসো এসো, বাইরে দাঁড় করে রেখে দিয়েছে। এই যে স্যার, আসলে ওই ওদের কলেজের একটা ইভেন্টের কভারেজ করতে গিয়েছিলাম, বুঝলি? আচ্ছা। ওই তখনই আলাপ খবরের কাগজে আপনাকে নিয়ে একটা রিপোর্ট লিখেছিলাম, মনে আছে? আরে ওইটাই দেখার পর থেকে ভীষণ জ্বালাচ্ছে ফোন করে। তাই আমি আর কোনো রকম দেরি না করে সবাইকে খবর দিয়ে আজকে নিয়ে চলে এলাম। বেশ বেশ। তোমরা দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। এই একদম না, একদম না, একদম একদম প্রণাম। আরে কি স্যারের বাড়িতে তো খালি প্রণাম করলে হবে? মিষ্টি আনো নি? আরে দাও 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 স্যার, দাও দাও দাও। এই দেখো আর নিন নিন, কোনো মানে হয়? হ্যাঁ, বাচ্চা ছেলে মেয়ে সব। আমরা কিন্তু স্যার দূরদর্শনের প্রথম টেস্ট টিউব বেবির খবরটা দেখেছি। হ্যাঁ স্যার। কি গ্র্যান্ড খবর! আর ভেবেছি এটা কি করে সম্ভব হলো। তখন থেকে কেমন ইচ্ছা আছে বিষয়টা জানার জন্য। স্যার, আমাদের কলেজে কিন্তু লেকচার দিত। হ্যাঁ স্যার, লেকচার, এই লেকচার আমি দেবো? হ্যাঁ, আপনি ছাড়া আর কে দেবে বলুন? আর তাছাড়া ডক্টর মুখার্জি, আপনি তো শুধু ডক্টর নন, আপনি হলেন ডক্টরেটও, মানে যাকে বলে ডক্টরেট অফ সায়েন্স। স্যার, আমরাও কিন্তু গবেষণা করতে চাই। হ্যাঁ। স্যার, একটা কথা বলি, বইতে যা লেখা আছে আমরা কি সেটাই মেনে চলবো? না না, আমি কখনোই বলবো না বইতে যা লেখা আছে তোমরা সেটাই মেনে নেবে। তোমরা যুক্তি দিয়ে মেনে নাও। রাইট। দেখো, আমরা এতদিন জেনে এসেছি যে HCG উৎপত্তি হয় ট্রোফোব্লাস্ট সেল থেকে, একদম। কিন্তু আদতে HCG উৎপত্তি হয় ডেসিডুয়াল সেল থেকে। ফিজিওলজির এইসব টেক্সট বই কি আমার নতুন করে লেখা দরকার? আর তার জন্য দরকার গবেষণা। তোমরা গবেষণা করো, তোমাদের গবেষণায় নিত্য নতুন তথ্য প্রমাণ উঠে আসবে। কিন্তু শুধু গবেষণা আর পড়াশোনা করলে তো হবে না, সঙ্গে কিছু খেতেও তো হবে না। এই সকাল সকাল এসে দেখি, দেখো। হ্যাঁ, আমি দেখছি। যাও 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 যাও, ভেতরে যাও, ভালো করে খাওয়া দাওয়া করো। যাও, আমি আসছি। আরে যাও, তুমিও যাও। স্যার বলছিলাম আরেকটা ইন্টারভিউ। আমি তোমাকে কোনো একটা ইন্টারভিউ স্যার মানে আমি তোমাকে, আরে একটা দিয়ে আমি ফেসে আছি ভাই, তোমাকে আমি আর কোনো লাস্ট একটা জাস্ট কোনো লাস্ট ফার্স্ট কিছু নেই, আমি আর তোমাকে কোনো ইন্টারভিউ দিচ্ছি। স্যার অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি তোমার চাকরি নিয়ে ভাব, ঠিক আছে? সারাক্ষণ ফোন বেজে যাচ্ছে, ফোনটা ধরে নিয়ে। হ্যালো, সুনীত মুখার্জি হিয়ার। আরে বলুন বলুন। দেখুন, আপনাকে যখনই ফোন করছি তখনই একটা খারাপ খবর দিতে হচ্ছে। আবার কি খারাপ খবর? হ্যাঁ, আসলে আপনি এত ব্যস্ত থাকেন, আপনাকে দিতে ইচ্ছা করে না, তবুও দিতে বাধ্যই। বলুন। আসলে আপনাকে নিয়ে একটা এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে। কি এনকোয়ারি কমিটি? এনকোয়ারি কমিটি? বাহ বাহ বাহ, ওরা আমার বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, সুনীত বাবু, ওরা যা পারে করে নি, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি কথা দিচ্ছি, আমি এর শেষ দেখে ছাড়বো। কুল ডাউন ডক্টর সুভাষ, আমি আজকে একটু ব্যস্ত আছি, একটু বেরোতে হবে, আমি এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, ওকে ওকে বাই। কি হয়েছে ডক্টর মুখার্জি? যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। ইউ আর দ্য মেন কালপ্রিট। বাট আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, আমি আবার কি করলাম ডক্টর মুখার্জি? কি করলে? আবেগের বসে আমি তোমাকে সব বলতে গেলাম, ব্যাস তুমি সব ছাপিয়ে দিলে। এখন আমার সমস্ত কাজ পণ্ড হয়ে গেছে, নিজের পেপারটা পর্যন্ত আমি রেডি করতে পারছি না। রাইট, আপনি ঠিকই বলেছেন, ও অন্যায়টা আমারই। আসলে কি জানেন বৌদি, ওই যতই সিনিকায় উঠি না কেন, মাঝে মাঝে সব ওই আদর্শ ভেতর থেকে জেগে ওঠে। আমি ভাবলাম খবরটা তো বিলেত আমেরিকা ঘুরে এখানেই আসবে, তখন গিয়ে ছাপা হবে। তো এমন একটা গর্বের খবর আমরা নিজেরাই ছাপি না কেন? না না ভাই, তোমার কোনো দোষ নেই, যেটা সত্যি সেটাই তো ছেপেছো। আর তুমি এত হাইপার টেনশন নিচ্ছ কেন? প্রেশার বেড়ে যাবে তো। কিসের প্রেশার বেড়ে যাবে? কিসের প্রেশার বেড়ে যাবে নমি? হ্যাঁ, ওরা আমার বিরুদ্ধে একটা এনকোয়ারি কমিটি বসিয়ে দিল। এনকোয়ারি কমিটি? ইয়েস, এনকোয়ারি কমিটি। এটা আবার কি? না মানে ডক্টর মুখার্জি, কেউ যদি আবিষ্কার ক্লেম করে তাকে নাকি সরকারি এনকোয়ারি কমিটি বসে? কই তাহলে আমাদের জগদীশ বসু,
কই তার সময় তো এরকম কোনো সরকারি এনকোয়ারির কথা শোনা যায় না। কিংবা এই ধরুন না মেঘনাথ শাহ বা আমাদের সত্যেন বোস, কই এদের কারোর সময় তো কোনো সরকারি এনকোয়ারির কথা শোনা যায় না ডক্টর মুখার্জি। মাসে মাসে মাইনে দিলে সবই শোনা যায়। মাসে কটা মায়না দেয় বলি তুমি ওদের কেনা গোলাম হয়ে গেলে? রাইট রাইট রাইট, একদম ঠিক বলেছেন বৌদি। আর তাছাড়াও আপনি তো সরকারের কেনা গোলাম নন ডক্টর মুখার্জি। কিন্তু ডক্টর মুখার্জি, আমার এই সম্পূর্ণ বিষয়টা কেমন একটা জানি রহস্য রহস্য আছে। আমিও জানি জানি ও বিশ্বাস আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনারা বোধহয় আমাকে ডেকেছিলেন। ইয়েস ডক্টর মুখার্জি, বসুন। থ্যাংক ইউ। ডক্টর মুখার্জি, আপনার সম্পর্কে এই তদন্ত কমিটি যে বিষয়গুলি জানতে চায় সেটা আপনাকে আগেই আমরা জানিয়ে দিচ্ছি। লেটস প্রসিড। থ্যাংক ইউ। ডক্টর মুখার্জি, আপনি দাবি করেছেন যে আপনি ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে দুর্গা নামক এক শিশুর জন্ম দিয়েছেন। এটা কি আদৌ সত্যি? এক। দুই, আপনি দাবি করেছেন অতি সাধারণ কিছু যন্ত্রপাতির সাহায্যেই, এমনকি সরকারের কাছে উন্নত পরিকাঠামোর দাবি না জানিয়েই এটা আবিষ্কার করে ফেলেছেন। আপনি এও দাবি করেছেন যে মাতৃগর্ভে প্রতিস্থাপনের পূর্বে নিষিক্ত ডিম্বাণুকে আপনি নিজের বাড়ির ফ্রিজে রেখেছিলেন। এটা আদৌ সম্ভব? তিন, সরকারি হাসপাতালে কর্মরত একজন ডাক্তার হিসেবে আপনার দায়িত্ব এই ধরনের আবিষ্কারের কথা সর্বাগ্রে সরকারের কাছে জানানো, আমলাদের কাছে গবেষণার রিপোর্ট পেশ করা। তা না করে আপনি সরাসরি মিডিয়ার কাছে চলে গেলেন কেন? চার, নিজের কার্যকলাপের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে আপনি বারংবার নিজের গবেষণাকে সত্য বলে দাবি করেই চলেছেন। এটি কি ঔদ্ধত্য নয়? আচ্ছা, আপনি ওই ভ্রূণগুলোকে কোথায় রাখতেন? সিল করা অ্যাম্পুলে ভরে ফ্রিজ করে রাখতেন। আপনি কিভাবে একটি অ্যাম্পুল সিল করলেন? যথারীতি গরম করে। সে কি, অ্যাম্পুল সিল করার সময় গরমে ভ্রূণগুলো মরে যেত না? না, ঘন ঘন লোডশেডিংয়ে কলকাতায় রেফ্রিজারেটর তো অচল, তাহলে ফ্রিজ করলেন কি করে? তাছাড়া ফ্রিজ করলে জেনেটিক চেঞ্জ হতে পারে, তাতে বিপদের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অথচ আপনারা আমার গবেষণাকে বিচার করতে বসলেন। হ্যাঁ, সরি। দেখুন, আমার বাড়িতে রেফ্রিজারেটর আছে, ইয়েস আছে, তবে তা ওই কিছু মেডিসিন, কিছু স্যাম্পেল আর হরমোন এসব রাখার জন্য। তাহলে কি করতেন? অন্য উপায় ছিল, যদিও সেটা আমি এক্ষুনি ডিসকাস করতে চাইছি না। শুধু একটু বলতে পারি যে রুমগুলো 53 দিন ফ্রিজ করা ছিল। ফ্রিজিং 53 দিন ফ্রিজ করে রাখলে এমব্রায়ো 8 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ইমপ্ল্যান্ট কি করে সম্ভব? আপনি যা বলছেন বিষয়টা কিন্তু সম্পূর্ণ তার উল্টো। ইয়েস, ফ্রিজ করা থাকলে জেনেটিক চেঞ্জ বন্ধ হয়, বরং অ্যাক্টিভলি গ্রোয়িং সেলেতেই জেনেটিক চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা যে টেস্ট টিউব বেবি, তার কি প্রমাণ? এর তো কোনো অবজেক্টিভ প্রমাণ হয় না। নো স্যার, একটা এক্সপেরিমেন্ট বারবার করতে করতে সেটা একটা হাইপোথেসিস রুল বা লতে পরিণত হয়। আমি শিশুটির ব্লাড পরীক্ষা করে বা কোনো বায়োলজিক্যাল স্পেসিমেন পরীক্ষা করে বলতে পারবো না যে
শিশুটি টেস্ট টিউব বেবি। এখন যদি শিশুটি সারোগেট বেবি হতো কিংবা তার জেনেটিক মার্কার থাকতো, তাহলে নিশ্চয়ই আপনারা আমার কাছে ছুটে আসতেন না, তাই না? হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের একটা প্রশ্ন করতে পারি? ইয়েস, বলুন। একটা মানব ভ্রূণ ঠিক কেমন দেখতে হয় এ সম্বন্ধে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? What do you mean? আপনারা আপনাদের সারা জীবনে কখনো একটিও মানব ভ্রূণ দেখেছেন? আপনি কি আমাদের ক্রেডেনশিয়াল সন্দেহ করছেন? আপনাদের ফার্টিলিটি বিষয়ে কোনো ধারণা আছে? আমি যতদূর জানি যে আপনি একজন গাইনোকোলজিস্ট, আপনি একজন ফিজিওলজিস্ট, আপনি একজন নিউরোলজিস্ট এবং আপনি একজন রেডিও ফিজিসিস্ট। আমি কি জানতে পারি যে রিপ্রোডাক্টিভিটি সম্বন্ধে আদৌ কোনো পড়াশোনা আপনারা করেছেন কিনা? আমি কি এটা জানতে পারি যে এই কমিটিতে কেন এমন একজনও লোক নেই যিনি আমার গবেষণার বিষয় সংক্রান্ত ব্যাপারে ওয়াকিবল? সরকার কি ঘাসে মুখ দিয়ে চলছে? ডক্টর মুখার্জি, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। অপমান মনে করলে আমি আপনাদের অপমানই করছি। আপনি কি সরকারকে চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ মনে করলে আমি চ্যালেঞ্জই করছি। ডক্টর মুখার্জি, এর পরিণতি কিন্তু ভয়ানক হতে পারে। ভয় শুনুন, ভয় দেখিয়ে না আমাকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই আমাকে ভয় দেখিয়ে, কারণ আমার শিরদাঁড়াটা এখনো শক্ত আছে, আপনাদের মতো বেঁচে দিইনি। শুনুন, আমি বুঝে গেছি যে আপনারা আমার গবেষণাকে যাচাই করার অনেক আগেই আপনাদের মতো একটা মতামত করে নিয়েছেন, যেটা আপনারা আমার উপর চাপিয়ে দেবেন। আমি যতই আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করি, মানানোর চেষ্টা করি, আপনারা মানবেন না। আমি বুঝে গেছি, আর আমিও আপনাদেরকে মানানোর জন্য না কোনো তোষামত করতে পারবো না। আপনি একজন সরকারি স্টাফ হয়ে সরকারি নিয়মের বাইরে গেছেন। আফটার অল, সরকার আপনাকে মাইনে দিয়ে রেখেছে, তাই কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করেনি ডক্টর মুখার্জি। উল্টে আপনি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আপনাদের মতো ডাক্তারদের দিয়ে এই বিশেষজ্ঞ কমিটিটা তৈরি করে সরকার অনেক আগেই তার ভাবমূর্তি স্পষ্ট করে দিয়েছে। আপনাদের কারোরই আধুনিক প্রজনন প্রযুক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, অথচ সরকার ইচ্ছে করে আপনাদের নিয়ে এই কমিটিটা গড়ে ফেললেন। এটা অন্যায় নয়? হ্যাঁ, শুনুন, আমি বুঝে গেছি আমাকে শেষ করার জন্যে, আমার গবেষণাকে নস্যাৎ করার জন্য আপনারা একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন। আমি এও বুঝে গেছি যে ওই আমার গবেষণার খবরটা মিডিয়াতে আগে প্রকাশ পাওয়ায় সরকার তার কোনো ক্রেডিট দিতে পারেনি, তাই এই কমিটিটা গঠন করা হয়েছে। আর এতক্ষণ আপনারা আমার সঙ্গে যা করছেন সেটা একটা নাটক ছাড়া আর কিচ্ছু। নাটক? ইয়েস, নাটক। ওকে, তাহলে এই নাটকের ট্র্যাজিক ক্যারেক্টারটা আপনি প্লে করুন। আমি যদি এই নাটকের ট্র্যাজিক ক্যারেক্টার হই, তাহলে আপনারাও এই নাটকের অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ডক্টর মুখার্জি, চোখ রাঙাবেন না আমাকে, চোখ রাঙাবেন না। আপনাদের চোখ রাঙানিকে সুভাষ মুখার্জি ভয় পায় না, আর এই কথাটা আপনাদের সরকারকেও জানিয়ে দেবেন। শুনুন, আমি চলব, আপনাদের যা করার আছে আপনারা করে নিন। আমি আমার গবেষণা থামাবো না, দেখি আপনারা কি করতে পারেন। ডক্টর মুখার্জি দাঁড়ান বলছি। আপনি যে বন্ড, দপ্তরবাজ, মিথ্যাবাদী, বোগাস, আপনার পুরো গবেষণাটাই বোগাস। Attention, please. We are declaring everything that Dr. Mukhopadhyay claims is bogus, totally bogus. বলেছিলাম না, আগে থেকে না জেনে শুনে লাফালাফি করো না।
দেখলে হেলথ ডিপার্টমেন্ট ওকে পানিশমেন্ট দিল, চাকরিটা খায়নি, ওর ভাগ্য ভালো। এতদিনে তোমার বুকের জ্বালাটা কমেছে তাই না নীতিশ? জ্বালা কমেছে? জ্বালা কমেছে মানেটা কি? হ্যাঁ, মানে কি বোঝাতে চাইছো তুমি? আমি কিছুই বোঝাতে চাইছি না। চাইছো আমি দেখছি ওর উপর ধরো তোমার একদম উতলা পড়ছে। হ্যাঁ পড়ছে, ও আমাদের বন্ধু, এটাই কি যথেষ্ট নয় ওর পাশে থাকা? থাকতাম যদি ওর ন্যাকামিগুলো না করতো। ন্যাকামি নয়, পয়সা দিয়ে সাংবাদিকদের দিয়ে আজে বাজে জিনিস লিখিয়ে গবেষক হতে চাওয়া, এটা একটা বিরাট স্ক্যাম। অবশ্যই চাইলে সরকার থেকে অ্যারেস্ট করতে পারতো। তাহলে করলো না কেন? কেন করলো না? সরকার চাইলে তো সব কিছুই করতে পারতো, সে তো সুপ্রিমো, তার হাতেই তো সব পাওয়ার আছে। তাহলে করলো না কেন? কারণ করার মতন কোনো ক্রাইম ও করেইনি। আর সেটা শুধু সরকার কেন, তোমরাও জানো। আমি জানি যে এটা তোমরাই করিয়েছো, তোমরাই চাইছো ওকে সমাজের বাইরে ছুঁড়ে ফেলে দিতে। আমার ঠেকা পড়েছে। হ্যাঁ, ঠেকাই পড়েছে। তোমরাই চাইছো ওর জীবনটাকে একেবারে শেষ করে দিতে। তোমাদের মতন কিছু ঈর্ষাকাতর ডাক্তাররা, ওর হার্ট অ্যাটাকের জন্য তোমরাই দায়ী। ওকে তুচ্ছ করে তোমরা মহান হতে চাইছো। আসলে তোমাদের কোনো যোগ্যতাই নেই। আজ আমাকে আর বাধা দিতে পারবে না নীতিশ। সেই কলেজ লাইফ থেকে দেখে এসেছি, ও যেটা করতে পেরেছে সেটা তোমাদের মধ্যে কারুর করার ক্ষমতা আছে? হ্যাঁ, আমাদের বন্ধুদের মধ্যে ও একটু বড় হয়ে উঠেছে, আর সেটাই তোমাদের ইগোতে হার্ট করছে। কি মজার ব্যাপার জানো তো নীতিশ, তোমরা যেটা ওর সাথে করলে, মানে যে ব্যবহারটা ওর সাথে করলে, তাতে তোমরা এমনিতেই ছোট হয়ে গেলে। শুধু ডাক্তার হিসেবে নয়, মানুষ হিসেবেও ছোট হয়ে গেলে। জানেন তো সুনীত বাবু, ট্রান্সফার অর্ডারটা হাতে পাওয়ার পর থেকে না ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। দিন দিন ও কেমন হয়ে যাচ্ছে সুনীত বাবু, কেমন ক্লান্ত আর অন্য মনস্কতা। অন্ধকার ওকে যেন আচ্ছন্ন করে রেখেছে। কথা বলে না, হাসে না, পোশাক বদলায় না। ওকে দেখলে না আমার ভীষণ ভয় করে। এসব ওর সঙ্গে কি হচ্ছে সুনীত বাবু? একজন চাষির হাত থেকে লাঙল, একজন শ্রমিকের হাত থেকে হাতুড়ি, কিংবা একজন ফুটবলারের পা থেকে বল কেড়ে নিলে যা হয়, একজন প্রকৃত বিজ্ঞানীর হাত থেকে গবেষণার ন্যূনতম সুযোগটুকু ছেড়ে দিলেও তাই হয়। আসলে ডক্টর সুভাষ এখন একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাই খুব ভয়ঙ্কর। ডক্টর সুভাষ। সুভাষ, বলুন। আপনি পেপারগুলো তাড়াতাড়ি জার্নালে দিয়ে দিন। দেখুন সুনীতবাবু, প্রথম সাফল্য হলেও গবেষণার ধাপগুলো আরেকবার পুনরাবৃত্তি করে দেখা না অবধি সেটা কোনো বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা পায় না। আর সরকার আমাকে সেই সুযোগ দেবে না। এও তো শুনছি যে সুভাষের সন্তানাদি নেই, সে কি করে টেস্ট টিউব বেবি করলো। এ টেরিবলি সেলফিশ, জানেন তো সুনীতবাবু, টেরিবলি সেলফিশ। আমি তো আইনজ্ঞ নই, তাই আমি বলতে পারবো না যে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের ব্যক্তি স্বাধীনতায় সরকার ঠিক কতটা থাবা বসাতে পারে। এই যে আমাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, তারও কিন্তু কোনো সঙ্গত কারণ ওনারা দেখাতে পারছেন না। আসলে কি জানেন সুনীতবাবু,
We are slaves of our environment. Poverty breeds insecurity. Insecurity breeds greed. And greed violates honor. তোমাকে এত ওরা ট্রান্সফার করছে কেন? বুঝতে পারছো না নবী? তুমি বুঝতে পারছো না ওরা কেন আমাকে বারে বারে ট্রান্সফার করছে? বুঝতে পারছো না? সরকার চায় আমার গবেষণাকে স্তব্ধ করে দিতে, তাই বারে বারে আমাকে ট্রান্সফার করছে। হেলথ ডিপার্টমেন্ট বলছে এসব নাকি ওদের রুটিন ট্রান্সফার। বিদেশ থেকে ফেরার পর আমাকে পাঠিয়ে দেওয়া হলো বাঁকুড়ায়, হ্যাঁ, তারপর 6 মাস বাদে ফিরিয়ে নিয়ে আসা হলো এনআরএসে, তারপর সেখান থেকে আবার বাঁকুড়া মেডিকেল কলেজ। সেখানে আমি 3 বছর মুখ সব সহ্য করলাম, কারণ সার্ভিস স্কুলে বলা আছে মিনিমাম 3 ইয়ার সার্ভিস তোমাকে দিতেই হবে। এরপর যখন আমি ট্রান্সফারের জন্য ওদের কাছে অ্যাপ্লাই করলাম, তখন 4.5 বছর বাদে হেলথ গ্রাউন্ডে ওরা আমাকে নিয়ে এলো আর্জি করে। তারপর এখন ওই মেডিকেলের আই ডিপার্টমেন্ট। আমি প্রতিদিন ওরা আমার হাত দুটোকে না কেটে দিচ্ছে, যাতে আমি আর কাজ করতে না পারি। আমাকে সরকার আর গবেষণার সুযোগ দেবে না, তাই তো আমাকে বদলি করেছে এমন একটা ডিপার্টমেন্টে যেখানে বসে আমার গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। I am getting alienated from our society. বাবু সাবধানে থাকবেন, জানেন, because we are holding the tail of a tiger. আসলে আপনি একটা অটল অনর পিরামিড ধসিয়ে দিয়েছেন, এতদিনের এস্টাবলিশমেন্ট ধসিয়ে দিয়েছেন, তাই ওরা আরো খেপে গেছে। সাধারণ মধ্যবিত্ত বাঙালির চরিত্র বড় অদ্ভুত, জানেন, অন্যের ভালো, অন্যের সুবিধা কিংবা অন্যের সুনাম এরা সহ্য করতে পারে না। একজন প্রকৃত বিজ্ঞানীকে তার গবেষণার ন্যূনতম সুযোগটুকু যদি না দেওয়া হয়, তার মানসিকতা কি হতে পারে সেটা আমি বুঝি। মাসে মাসে মায়না পেয়ে আরামে খেয়ে পড়ে দিন কাটাবার ব্যক্তি আপনি নন। কতটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে সেটাই বুঝতে পারছি, কিন্তু অসহায়ের মতো নীরব দর্শক হয়ে থাকতে হচ্ছে আমাদের। আপনার হার্ট অ্যাটাক, আপনার বদলি সব ওই কিছু বাঙালি ঈর্ষাপরায়ণ মানুষের জন্য। কিন্তু ডক্টর সুভাষ, আপনার আবিষ্কারের সত্যতাকে প্রমাণ করতে গবেষণা আপনাকে চালিয়ে যেতেই হবে। ইউ আর ফার অ্যাহেড অফ আওয়ার টাইম, সুভাষ। Far ahead of our time. না সুনীত বাবু, সুনীত বাবু, আমার এই জীবনটা আমার বড় নিরর্থক লাগে। তুমি এত কথা বলছো কেন? আমার এই মাথার কোষগুলো প্রতিদিন কেমন যেন মোটা হয়ে আসছে নবী। আমার হাসপাতাল যেতে আর ভালো লাগে। আমার বিশ্বাস করো আমার হাসপাতাল যেতে ভালো লাগে না, আমার ভালো লাগে। আমি বেশিক্ষণ থাকলে আমার গা গুলিয়ে ওঠে। শুরু থেকে বিষয়টা সবার কাছে গোপন রাখলে কেন? প্রয়োজন ছিল নবী। কিসের প্রয়োজন? প্রয়োজন ছিল। তুমি আমাদের এই রক্ষণশীল সোসাইটির সম্বন্ধে জানো না? তুমি জানো না বিয়ের পর একটা বাচ্চা না হলে স্বামী স্ত্রীর বুকের যন্ত্রণা তুমি জানো না? তুমি তো বোঝো। রবি, দুর্গা জন্মের পর ওর বাবা আমার হাত দুটো ধরে বলেছিল যে ওরা মিডিয়ার সামনে আসতে চায় না, ওরা কোনো পাবলিসিটি চায় না। তাই তো দুর্গা জন্মের পর আমি আমার গবেষণার সাফল্য হিসেবে, তার প্রমাণ হিসেবে দুর্গাকে সবার সামনে তুলে আনতে পারিনি। তাতে আমার কোনো আক্ষেপ নেই নবী, কোনো আক্ষেপ নেই, কারণ আজ যেভাবে ওরা আমাকে ছিঁড়ে খাচ্ছে, হয়তো ওই শিশুটাকে সেইভাবেই ছিঁড়ে খেত। আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন না কেন ডক্টর সুভাষ? চাকরি ছেড়ে দিলে আর কোনোভাবে তো আমার নিজের পায়ে দাঁড়ানোর কোনো অপশন নেই সুনীত বাবু।
আমার বন্ধুরা অনেকবার বলেছিল সুভাষ এই হসপিটালের চাকরি বাইরে একটা প্রাইভেট প্র্যাকটিস শুরু কর। আমি শুনিনি ওদের কথা শুনিনি। ওরা এখন নিজেরা একটা বড় বড় নার্সিং হোমের মালিক। ওই হসপিটালে রোগীগুলোকে ট্রান্সফার করে নিয়ে যায় ওদের নার্সিং হোমে। কিন্তু আমার তো এথিক্সে বাদে, তাই না? আমার এথিক্সে সেগুলো বাদ। আমি পারিনি। আমি ওদের দোষ দিই না, শুধু দোষ দিই না। এই রোগীগুলো যায় কেন বলুন তোদের ওখানে? ডাবল ফিস নিলে ওদের পোশাক তো কমে না, ওদের ভিড় কমে না। আসলে কি জানেন, আমাদের এই গোটা চিকিৎসা ব্যবস্থাটা না আজ একটা বিরাট প্রফিটেবল বিজনেস সেক্টর হয়ে দাঁড়িয়েছে। সেখানে আমাদের মতো ডাক্তারদের কোনো মূল্য নেই। কিন্তু আপনি তো একজন সাধারণ ডাক্তার নন, একজন স্পেশালিস্ট, একজন সায়েন্টিস্ট। ইয়েস সায়েন্টিস্ট। কিন্তু আমি গবেষণা করতে পারছি কই? কোথায় পাচ্ছি গবেষণা করতে? বদলির পর বদলি। এখন তো মেডিকেলের আই ডিপার্টমেন্টে ইলেকট্রোফিজিওলজি প্রফেসর। আমার সারাটা জীবনের পড়াশোনা, গবেষণা সব হরমোন নিয়ে, অথচ আমার বদলি আই ডিপার্টমেন্ট। আমি এই অপমান শুনতে পাচ্ছি না সুনীতবাবু, আমি পাচ্ছি না। আমি এই অপমান শুনতে পাচ্ছি না। আমার গবেষণা করার ইচ্ছেটা না প্রতিদিন কেমন যেন মরে যাচ্ছে। প্লিজ ডক্টর সুভাষ, আপনি এভাবে বলবেন না, প্লিজ। আমরা ছোটবেলায় কি শুনছিলাম বলো তো? ছোটবেলায় শুনেছিলাম যে লোকে যারে ভালো বলে সেই ভালো হয়। আমাকে তো কেউ ভালো বলেনি, আমাকে তো অনেকেই ভালো বলেনি। তুমি দেখছো না পত্রিকাগুলো কি লিখছে? আমি নাকি আমার ক্লেম সাবস্টেন্সিয়েট করতে পারছি না। বিজ্ঞানীরা আমার কাজকে অ্যাকসেপ্ট করেনি নবী। আর আমার আবিষ্কারের কফিনে শেষ ব্রেকটা পুঁতে দিয়েছিল ওই নামকে ওয়াস্তে তদন্ত কমিটি। ওই প্রহসন তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল আমাকে শেষ করার জন্য, আমার গবেষণাকে নস্যাৎ করার জন্য। জানো নবী, আমি টেস্ট টিউব বেবি সংক্রান্ত বিষয়ে একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট জমা দিয়েছিলাম ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা আমার রিপোর্টটা থেকে কি বলেছে জানো? ইট ইজ ইম্পসিবল, অ্যাবসার্ড। আচ্ছা সুনীতবাবু, আপনার তো মনে আছে ডক্টর মণি ছেত্রী, হ্যাঁ, ডিএইচএস এক্স অফিসিও সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাকে একবার রাইটার্স মিটিংয়ে ডেকে পাঠিয়েছিলেন। আপনার মনে আছে না? আপনি তো আমার সঙ্গে ছিলেন। হ্যাঁ, উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ মনে পড়ছে। উনি প্রশ্ন করলেন যে আপনি কি করে বুঝলেন যেটা নর্মাল কনসেপশন হয়নি? আমি তখন বলেছিলাম ডক্টর ছেত্রী প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওদের বলেছিলাম যে এই সময়টা আপনারা আলাদা থাকবেন, বিকজ ইউ আর গোয়িং টু হ্যাভ আ প্রিসিয়াস বেবি। প্লিজ ট্রাস্ট মি ডক্টর ছেত্রী, প্লিজ ট্রাস্ট মি। পরটা তো সবটাই আপনার জানা, আমি জানি না সুনীতবাবু কে বা কারা আমার পিছনে এই কলকাঠিটা নাচছে। আমার সবচেয়ে দুঃখের বিষয় কি বলুন তো, যে আমার অনেক বন্ধু সহকর্মী তারাও এই ষড়যন্ত্রটায় যুক্ত রয়েছে। তোমার বন্ধুরা? হ্যাঁ, আমার অনুমানই ঠিক ছিল। ডক্টর সুভাষ ওনার বন্ধুদের কারণেই আজ বিপন্ন। আমি কি ভাবতে পেরেছিলাম বলো যে আমার এই আবিষ্কার আমার সহকর্মীদের অস্বস্তিতে ফেলবে? আমি তো কল্পনাও করতে পারিনি নবী যে আমার বন্ধুরা আমাকে পিছন থেকে ছুরি মারবে। আমি তো কল্পনা করতে পারিনি। সরকার আমার গবেষণার ফলাফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। আমার সামনে একের পর এক সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে।
বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কখনোই আমাকে আর জনমানসে আমার আবিষ্কারের কথা বলতে দেবে না, কারণ তারা আমাকে আর কোনো জনসম্মেলনে বক্তৃতা দিতে দেবে না। আমি প্রথম ভাবতাম যে আমি আমার গবেষণা চালিয়ে যাব, যতই ওরা আমাকে থাপ্পাবাজ বলে দাগিয়ে দিক না কেন, আমি সুভাষ মুখার্জি আমার গবেষণা চালিয়ে যাব। ওই ক্ষমতাবানদের ঔদ্ধত্য, হ্যাঁ, ওই ব্যুরোক্র্যাটদের সবজান্তা মানসিকতা, আমার বন্ধু সহকর্মীদের ঈর্ষা ষড়যন্ত্র সব কিছুর বিরুদ্ধে আমি আমার সর্বস্বটুকু দিয়ে লড়াই চালিয়ে যাব। আর সেই প্রয়োজন আমি মনে করছি না। ডক্টর সুভাষ, আমি পারছি না বাবু, আমি হেরে গেলাম। ডক্টর সুভাষ, ডক্টর সুভাষ, ডক্টর সুভাষ, ডক্টর সুভাষ। আমার ভীষণ আনন্দ হচ্ছে, বুঝলে, মানে কারণ হচ্ছে ওই অবশেষে পিরামিডটা বাঁচানো গেল। ঠিক বলেছেন। তবে শান্তনা এই যে আমাদের প্রফেশনটাকেও একদম মাটিতে মেশাতে পারেনি। আমি বলেছিলাম না কিচ্ছু করতে পারবে না। আসলে এই ধরনের লোকেরা নির্বিরোধী হয়। শোনো না, ওর হয়ে না কয়েকজন ওকালতি করতে এসেছিল, তাই নাকি? হ্যাঁ, বাট নাথিং হ্যাপেন। তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে আমাদের ডাইরেক্টর। এই জানো সেদিন আমি ওকে হাসপাতালে দেখলাম, হ্যাঁ, দেখে খুব করুণা হলো, বুঝলে, মানে ডাইরেক্টরকে ইনফ্লুয়েন্স না করে চটিয়ে দিয়ে এসেছে, ফলে যা হবার তাই হলো। একদিন চলো সবাই মিলে। কোথায়? রাইটার্স। ওর আবিষ্কারের ফাইলে একটু মুতে আসি। সরাসরি মুখ্যমন্ত্রীর জন্য দায়ী, কিন্তু তার শাসনাধীন একটা সরকার এবং তার আমলাদের দ্বারা সংগঠিত ষড়যন্ত্র, এই দায় কি স্বয়ং মুখ্যমন্ত্রী এড়াতেন? এই দায় কি সরকার এড়াতে পারবেন? তোমাদের এই আলোচনা বন্ধ করো, শান্তিতে একটু ঘুমোতে দাও। কোটি কোটি টাকা, কোটি টাকা খরচা করে আমরা রিসার্চ ইনস্টিটিউট করব, আর সেদিনও আবিষ্কারককে আমরা
গলা টিপে মারবো। ও কার পক্ষে, কার দলে, তা নিয়ে বিচার করব। নিজের দলের হলে বাহবা দেব, আর অন্য দলের হলে গালাগালি দেব। ভালো কাজের কোনো মূল্য নেই। তবু আমি বিশ্বাস করি আসল সত্যটা ঠিক কেউ খুঁজে পাবে কোনোদিন। আমি বিশ্বাস করি একদিন না একদিন আসল সত্য ঠিক উঠে আসবে, আর তখন আপনি ন্যায় বিচার পাবেন। চিৎকারটা তোমরা বন্ধ করো। হ্যাঁ, কেন 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 সেই দিনকে প্রতিবাদটা করনি? কেন কেন ষড়যন্ত্রটাকে অঙ্কুরেই বিনাশ করে দাওনি তোমরা? কেন আজ চেঁচাচ্ছ? আমি আর কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি বলবো না। তোমাদের যা করার আছে তোমরা করেছো। আমি আর কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি আমার লড়া দিচ্ছি নেই, আমার লড়া দিচ্ছি নেই। এই তোমরা চিৎকারটা বন্ধ করো, বন্ধ করো। ওই সন্ধ্যার আকাশে লালচে নীলাভ বেগুনি বিষাদ আমার বুকের ভেতরটা ওলট পালট করে দিচ্ছে। আমার চারপাশে অ্যাসিডের পাঁচমিশালি কর্মকাণ্ড। আমার অসহ্য লাগছে, অসহ্য লাগছে। নমিতা এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে স্কুল থেকে, এক্ষুনি এসে পড়বে। আপনারা ঠিকই ধরেছেন, আপনারা ঠিকই ধরেছেন। আমি এই ফ্ল্যাটটা আমি একটা মানসিক যন্ত্রণায় ভুগছি, পেশাগত কারণে। হাসপাতাল থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আমলাতন্ত্র, আমলাতন্ত্রের নখ দাদা। একটা মানুষ আর কত অপমান সইতে পারে তুমি বলতে পারো নবী? আমি কি ভুল করেছি বলো তো? আমি কি ভুল করেছি? ওদের হিংসার আচর আমার সারা গায়ে। হাসপাতালের ধূসর দেওয়াল, কচকচে রংচাটা ওয়ার্ড, সেখানকার যন্ত্রপাতি, সমস্ত কিছুর মধ্যে ওদের উপস্থিতি। ওরা আমাদেরকে হাসছে। হ্যাঁ, ওই রোগীর থেকে নার্স, নার্স থেকে ডাক্তার, ওয়ার্ডের সবাই আমাকে দেখে একটা ব্যাঙ্গের হাসি আসছে, একটা বিকট তোমাদের হাসিগুলো বন্ধ করো। তোমাদের হাসি ভাইরাস হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। তোমাদের কদর্য মুখোশ, শক্ত মুখ দানবীয় আকার নিয়েছে। পৃথিবীর জগৎকে মোলায়েম রূপকে মুছে দিচ্ছে, আবিল করে দিচ্ছে। একটা ফিয়ার সাইকোসিস, একটা ফিয়ার সাইকোসিস আমার প্রতিবাদের ইচ্ছেগুলোই কে যেন পাথর চাপা দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে
ঘরটা যেন জার্মানদের তৈরি সেই কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে সাদা ঘোড়া ম্যাকসার্নাসকে জার্মানরা ধরে এনেছিল। বমি করতেন জার্মান সেনারা তাকে বিছানায় শুইয়ে তার জামা কাপড় নৃশংসভাবে ছিঁড়ে ফেলে তাকে উলঙ্গ করে শুইয়ে দিত। একটা তীব্র যন্ত্রণা আর স্পষ্ট হ্যালুসিনেশনের সাথে আমার অবস্থা সেই রকমই। আমার অবস্থা সেই রকম। আমার অবস্থা সেই রকম। Doctors, society, our government, bureaucrats, they're brutally tearing my clothes and stripping me naked, humiliating me. I can't wait for a heart attack to kill me. আমি হার্ট অ্যাটাকে মৃত্যুর জন্য আর অপেক্ষা করতে পারছি না। যখন কেউ সকলের মধ্যে বিশেষ হয়ে ওঠে, if you do something exceptionally good, হয়তো আমরা শত্রুতা করি, নয়তো নির্বিকার থাকে। এটাই আমাদের ধর্ম। যখন তাহার স্বীকৃতিকে আমরা আটকাতে পারি না, তখন একটি মেকি ভালোবাসায় গদগদ হয়ে মাথায় তুলে নাচি। That is Stop it, you bastard! আপনারা আমাকে ঘুমোতে দেবেন না? আপনি বলছেন ঘুমোতে, আপনারা জানেন না আমি কতদিন ঘুমোইনি। আপনারা প্লিজ আপনার যা করার আছে আপনারা করেছেন না, প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ আমাকে একটু শান্তির ঘুম ঘুমোতে দিন। ঘুমোতে দিন। আপনারা তো মেরে ফেলেন, আমাকে খুন করে মেরে ফেলেন। আমি তো কারো ক্ষতি করিনি কোনোদিন। তবু মেরে ফেলেন। আমি তো আপনাদের সরকারের কাছের লোক হতে পারিনি। তাই আমার শোনা, আমার গবেষণা মর্যাদা পাইনি। পা চাটলে তুমি পুরস্কার পাবে, তুমি সম্মান পাবে, আর না চাটলে তুমি অযোগ্য। একটা গোটা সমাজ, সবাই আজ সরকার সমিতি আত্মনির্ভরতা শূন্য, শাসক মুখাপেক্ষী। অসামাজিক সমাজ
হয়তো হয়তো অদূর ভবিষ্যতে আমার এই হাহাকার ঘিরে বেড়াবে ওই সরকারি ফাইলে লাল ফিতের বাঁধনে আর রসুয়া চিহ্ন এই নিয়মতান্ত্রিক সমাজে আনাচে আমি হয়তো একটা অসামাজিক সায়েন্টিস্ট হয়ে বেঁচে থাকবো, বাদামের গাছ থেকে স্বপ্ন নামে বাদামের গাছ থেকে স্বপ্ন নামে ধার পশমে সবুজ ও পাকা পাতা নির্ঘাত স্বপ্ন দেখে লুকোচুরি খেলে, আসে পাটময় অরণ্যের খুঁটি, উপরে বোঝায় গ্রাম এবং নিমগ্ন গেরস্থানে কবি ও শিল্পী যারা সমাজের সংস্রব মানে না, ফেসে চলে প্রগতি বিরুদ্ধ মন, আলু থালু সম্পদ দৈহিকে সমর্পণ করে সব, দেখে না রোগ্রে গোলা মুখ মিছিলে খাদ্য চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, তো তা কি করে পাবে সম্ভব? আমি তো ব্যক্তির ক্রন্দন দেখাতে নারাজ কাউকে, হারাটে বৃত্তিতে শোককারী সমস্ত মানুষ নয়, হয়তো মার্ক্সীয় দর্শনে অধিকন্তু হওয়া শক্ত, হওয়া ভুল। দেখেছি দৈবাত একটি মিছিল যেন একদিন মিলেছে সন্দেহে, মানুষের মধ্যে খুবই খুবই টুকরো টুকরো অসংখ্য মানুষ। সুভাষ, আপনারা কেউ ওকে ছোবেন না। সুভাষের বিপদের সময় কেউ আপনারা পাশে ছিলেন না, মজা দেখছিলেন, মজা। এই দেহ ছোবে কিছু গুণী মানুষজন, যাদেরকে সুভাষ প্রকৃত মনীষী মনে করতেন, যারা সুভাষের পাশে ছিলেন। আমরা তো কেউ প্রতিরোধ করে তুলতে পারিনি। আমরা চেয়ে চেয়ে দেখলাম একটা বিপুল শক্তিশালী বিপক্ষের কাছে আজকের বিজ্ঞান হেরে যাচ্ছে, আমাদের সুভাষ হেরে যাচ্ছে। আমাদের এক বাঙালি সুভাষ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যে দেশের জন্য লড়াই করতে করতে কোথায় হারিয়ে গেছেন। আর আমাদের বিজ্ঞানী সুভাষ, সেও হাঁটতে হাঁটতে মিশে গেল অন্ধকারে। তার অপরাধ ছিল পশ্চিমবঙ্গের শাসনাধীন সরকারের আগে মিডিয়া কেন এত বড় খবরটা জানতে পেরেছিল। তার অপরাধ ছিল উন্নতশীল দেশগুলির বিজ্ঞানীদের কাছে একজন বাঙালি শিশু কিভাবে এমন যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারে
অপরাধ ছিল তিনি তার সহকর্মী এবং সরকারি কর্মকর্তাদের ঈর্ষাকে চিনতে পারেননি, তাই তার গবেষণাকে নস্যাৎ করা হয়। নিজের দেশে নিজের লোকের কাছে অপমানিত অবহেলিত হতে হয়। ডক্টর সুভাষ, আপনি আমাদের অজ্ঞতার শিকার, আপনি আমাদের ক্ষমা করুন। আপনি মরে প্রমাণ করে গেলেন যে বাঙালিরা কাকড়ার জাতি, যে জাতি নিজের ঐতিহ্যকে ভুলে পরের ঐতিহ্যকে বুকে টেনে নিতে ভালোবাসে। আপনি সেই ঈর্ষাপরায়ণ বাঙালির ঈর্ষার কারণে আজ আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আপনি আমাদের ক্ষমা করুন ডক্টর সুভাষ, আপনি আমাদের ক্ষমা করুন ডক্টর সুভাষ মুখার্জি। সুভাষ মুখার্জি, সুভাষ মুখার্জি, সুভাষ, ডক্টর সুভাষ।